হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই। শোন কথা তো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। প্রবলেমটা গিগ রিলেটেড, গিগ আপলোড দিতে দেয়। আচ্ছা, দুইটা গুগল ক্লাসরুমে জয়েন হওয়া যায় না? আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের যাইতে এক ট্রেনারের লাস্ট ক্লাস ইনভাইট করছে। হ্যাঁ, আর ভাই এখান থেকে কিন্তু আর কি বলতেছেন হ্যাঁ বলেন। করেন, আমি তারপর বলি, সমস্যা নেই। হ্যাঁ ভাই ওখানে আপনি যাবেন নাকি আমরা যাবো? আপনারা গেলেও যাইতে পারেন, আমরা গেলেও যাইতে পারি, কিন্তু দুইটাতে থাকতে হবে। এটা তো যাইতে যা দেখতে পারি আর অবস্থা। ঠিক আছে। আচ্ছা জি, সে আপনাকে করেন দেখবো। আমি আপনাদের এই যে ব্যাচ গুলাতে শেয়ার করে দিচ্ছি, কিন্তু আবার সবাই কনফিউজ হয়ে যাবে ওই ব্যাচ গুলাতে দিলে লিখে দেন। যে এটা আবার কিসের link। দেখে দেখে বলুন। কি লিখবো এটাতে? আপনাদের যেগুলো দিয়েছি দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে লিখবো। জি ভাই, লিখে দেন ভাই, ক্লাস ভাই ইনভাইটেড। কিন্তু এই ক্লাস থেকে কিন্তু কেউ বের হয়ে ওই ক্লাসে যাবেন না। এই ক্লাসে মিউট করে রেখে আমরা ওই ক্লাসে দেখবো। হ্যাঁ, যে তাদের লাস্ট ক্লাস তাদের কেমন কি পড়াইছে কি করছে আমাদের একটা ধারণা নেব। ঠিক আছে? আচ্ছা ভাই কখন যাবেন বলেন, সবার সাথে যাবো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই আসুক এখানে আগে। আবাদ ভাই আছেন নাকি আপনি? জি ভাই আসছি তো, কারেন্ট নাই আজকে সকালে থেকেই, তারপর ফোনে চার্জও নাই। তা তোমার গিগ এত ভিউ হয় কেমনে, মানে কেমনে কি করো বলো তো? আবার প্রচুর ভিউ হচ্ছে বুঝছেন, 700-800 ছাড়াই চলে গেছে। পরে পরে হ্যাঁ আরে আল্লাহ, মনে আহমদ ভাই কালকে হয় গিগ অ্যাক্টিভ হয়েছে যেটা দিছিলেন? হ্যাঁ ভাই, সে হচ্ছে 250 হয়ে গেছে, 250 উপরে। আপনি কয়জনের ফলো করতেছেন? জানি না, আমি ফলো মানুষে করি নাই, 3-4 জন মেবি করছিলাম। তাও তো এই যে কাছাকাছি লোকজন দেয়, আমার উইকিপিডিয়ায় সে অ্যাকাউন্ট আমি করতে পারি না। সময় চাইছে। কেন? ফোন ভাই আসছে নাই। maybe। অভিজিৎ ভাইয়ের ফোন আসছে মেবি, সময় চেয়েছে 5 মিনিট। ও, আমার উইকিপিডিয়া তো অ্যাকাউন্ট করতে পারতেছি না। উইকিতে গিগ দেখলাম, ওই ভাইতে কিছু বললো না, 3000 লিঙ্কে $1, মানে কি অবস্থা, এমনি কেমনি কি করে? হ্যাঁ আমি স্ক্রিনশট নিলাম না, যে 3300 লিঙ্ক 3400 লিঙ্ক অনলি ফর $1। তাই তো, এটা কেমনে সম্ভব? আমার তো দেখে সেদিন আর ওদের ভাই আমার ভিউ ওয়ার্ডারও অনেক হচ্ছে, হয়েছে, মানে আমার আমার টোটাল ভিউ হচ্ছে 922 জন। তো যেটা ছাড়ছি সেটা 384 জন ভিউ করছে। গতকালকে পরিবারের শেয়ার করুন নাকি? শুনিস, গতকালকে বিকালে যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে 384টা ভিউ হয়েছে। তোমার লিঙ্ক মনে হয় গ্রুপে শেয়ার করে দিচ্ছে ভার্সিটির।
এক মিনিট ভাই সাল ভাই একটাই মেল দে দুজনে ঢুকছেন এক মেল দে না ও আচ্ছা আচ্ছা আমরা ভাই আসার পর ঢুকি তাহলে বাকিরা এসে দেখি। আসতেছে মার্জানা কত অলরেডি আসছে থেকে বেস্ট আর্নার মধ্যে টপ 1k ব্যাচের মধ্যে প্রোফাইল মিলাইলে তো মনে হয় রাসেল আহমেদ প্রথম দেখেন নতুন কে আছেন নতুনের মধ্যে আরিকেল ভাই আসছে ফাইবার থেকে কি আছে ফাইবার থেকে 50 20 70 শাহিনুর আরাফাত আছেন আসসালামু আলাইকুম মার্জানা আপু ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভুলে গেছেন অনেক রাতের না ক্লাস এখন তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে তো আমি আমারটা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি অন্য ডিস্ট্রিক্ট গুলোতে যাওয়ার আর আসে সময় হয়ে ওঠে না ভাইয়া সবাই ওয়েবকে আসেন তো স্টুডেন্ট যারা আছে কাতারিতে ক্লাস দেখবেন আমি ক্লাসে যাচ্ছি ঠিক আছে ভাই নক করলে আইসেন কিন্তু মাত্র 31 জন মাত্র 31 জন ভাই এটাই তো সার্টিফিকেট 31 জন দেব আমাদের ডাবল দেওয়া যাবে না ভাই
হ্যাঁ ডাবলই তো দেবো। যারা পাবে না তাদের আমাদের দিয়ে দেবেন, এরকম সুযোগ নাই? হ্যাঁ দেবো সবাইকে সবকিছু দেবো। ভাই এইবার আর বিশ্বাস পাইলাম না, সবাইকে সবকিছু দেবো হইছে। এই যে বিশ্বাসটা নষ্ট হয়ে গেল ভাই। সবাইকে একটা করে অ্যাপেল দেবো বুঝছেন? একটা করে আপনি দিবেন মাত্র ভাই? হয়ে গেছে কেন? একটা বেদান ভাই আপনার মাসুদ পারভেজ ভাই ভাই সত্যি একটা করে ক্লাসের ভাই আমাদের গেস্ট সাজিদ ভাই সত্যি ভাই ভাই ওটা লিংক দিয়ে দিয়েছে। কত ভাই? এই সাজিদ ভাই এখন কথা কয় না, দেখছো আসিন? হ্যাঁ জি ভাই, সাজিদ ভাই এখন তো হয়ে গেছে। সাজিদ আসেন আপনি? কোথায় আছে সাজিদ? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাকে তো অনেকদিন পরে দেখলাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আসলে ইচ্ছা হয় মাঝে মধ্যে ঢুকি, দেখা যাচ্ছে যে অন্যান্য কাজের চাপে আসতে পারি না। তো আজকে আপনাদের তো অলরেডি আমাদের 50 ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদেরকে তো ছেড়ে দিতে হবে। কতদিনের আটকে রাখবে ভাই? আমরা চাই আটকা থাকেন ভাই, আমরা আটকা থাকি আপনাদের কাছে ভাই। অফিশিয়ালি নাইলে আমাদের অফিশিয়ালি তো দেখাইতেই হবে যে আমাদের কিছু বেস বন্ধ ইনকাম করতেছেন। আপনারা অলরেডি এই বেস গুলো, এখানে কয়টা বেস আছে? 4টা না 2টা? এখানে 4টা না, স্টুডেন্ট অনেক দেখাচ্ছে 4টা হওয়ার সময় মেবি 4টাই হবে। আচ্ছা, আরো ভালো হতো আরো যদি আপনারা আমাদের কিছু দিন রাতেন, আরো যদি কিছু শিখিয়ে দিতেন নতুন নতুন, আরো ভালো হতো। এটা প্রবলেমই না, আপনারা যখন মন চাইবে যে আমরা আর কিছু শিখতে চাই, এই যে সাজিদ আছে আমাদের সমান্তরাল একজন ইফাত ভাই আছে, আপনারা যে কোনো সমস্যা ওনাদেরকে নক দিতে পারেন, ক্লাস করতে পারেন, এটা কোনো সমস্যাই না। ঠিক আছে, যদি আপনারা ক্লাস করতে যাই কত আটকায় যান, যে সমস্যা ওনাদেরকে নক দিবেন, ওনারা অবশ্যই হেল্প করবে। আর আপনারা কামাই করবেন, আমরা এটা কামাই করতে হবে, অবশ্যই দোয়া রাখবেন। হ্যাঁ, আপনারা যত কামাই করবেন আমাদের তত আমরা তত খুবই, আমাদের এই ডিস্ট্রিক্ট গুলো তত আগায় যাবে। আপনাদের কামাইয়ের উপর কিন্তু নির্ভর করতেছে। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি এটা তো লার্নিং এন্ড আর্নিং, বুঝতেই পারতেছেন, শিখছেন খালি আর্ন করবে। ঠিক আছে, যতবার আর্ন করবেন, ধরেন সাপোজ আজকে 2 কোটি কামাইছেন, ব্যাপারটা এমন না যে এটা যে আমি ডাটা দিয়ে দিয়েছি আর পরে ইনকাম করবো, পরের ডাটা দিলে হয়। যতবার ইনকাম করবেন, কারণ আজকে $2 কামাইছেন, কালকে $1 কামাইছেন, পরশু $10 কামাইছেন, সব আপডেট সবসময় ট্রেনারে দিয়ে দিন আলহামদুলিল্লাহ। যতবার কামাবেন, কারণ যেহেতু আপনাদের একটা কন্টিনিউ প্রসেস, আপনি একবার কেন আপডেট দিবেন, আপনি কন্টিনিউ ইনকাম করবেন, কন্টিনিউ আপডেট দিতে থাকবেন আমাদেরকে। আর সেই আপডেটগুলো মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছায় দিব, আমাদের ডলার ইনকাম বেশি হবে, আমাদের লট আগায় যাবে। আমরা এই দোয়া করবেন ভাই, যেন আমরা এরকম আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি, অবশ্যই তাদের কষ্টগুলা সার্থক করতে পারি, এই দোয়া করবেন। আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন করি। এটা হচ্ছে যে, আচ্ছা নতুন যদি কোনো ট্রেনিং কোর্স শুরু হয়, আমরা যারা পুরানো ট্রেনিং করছি, আমরা কি সেখানে অ্যাপ্লাই করতে পারবো? মানে কি হিসেবে অ্যাপ্লাই করবেন? ট্রেনিং? না না, হ্যাঁ ধরেন এখন আমরা তো ডিজিটাল মার্কেটিং এ করছি, এখন সাপোজ ওয়েব ডিজাইন বা যদি গ্রাফিক ডিজাইনের উপর যদি আপনাদের কোনো কোর্স শুরু হয়, আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো? সেটা ইফাত ভাই কি আছেন? শুনতে পাচ্ছি ভাই, ভাই এবারে মতামত কি বলেন তো একটু। আচ্ছা, আপনারা কি আমার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে আবার ক্লাস করতে যাচ্ছেন? হ্যাঁ জি ভাই, না এটা আমি বলে দিই আপনাদের ডাটা কিন্তু অলরেডি আমাদের ডাটাবেজে সেভ করা আছে, মিনিস্ট্রি ডাটাবেজে। হ্যাঁ, কি জন্য কিন্তু একটাই থাকে কোর্স। এখন আপনি করেন যে ওয়েব ডিজাইন করলেন, আপনি গ্রাফিক ডিজাইন করলেন, আপনি ডিজিটাল মার্কেটিং করলেন, আপনার ভাই কি করবেন? না
ঠিক আছে, আর যদি সুযোগ থাকে সেই ক্ষেত্রে বলছিলাম, যদি সুযোগ না থাকে এ তো বলবো না স্যার। একটা করছি বরাদ্দ থাকে, তারপরও গত বছর যারা ট্রেনিং করছে তাদেরকে কিন্তু এবার গভর্নমেন্ট সুযোগ দিছে। হ্যাঁ, গত বছর যারা ট্রেনিং করছে এরপরে পরবর্তীকালে যদি আবার আপনাদের শুরু হয় তখন আপনারা করতে পারবেন। আর যেটা করবেন না আপনারা, এটা হচ্ছে আপনাদের একটা রং ডিসিশন, যে একজনে ডিজিটাল মার্কেটিং করতেছে, একজনে ওয়েব ডিজাইন, একজনে গ্রাফিক ডিজাইন। আসলে সে কিন্তু আলটিমেটলি কিছু কোনোটাই ভালোভাবে শিখতে পারবে না। কারণ ডিজিটাল মার্কেটিং আপনারা করছেন, আপনাদেরকে জাস্ট ডিজিটাল মার্কেটিং এর এবিসিডি শেখানো হয়েছে, এর বেশি কিছু না। জি স্যার। আপনারা যা শিখছেন এটা হচ্ছে এবিসিডি। জি স্যার। এখন একটা বর্ণমালা তৈরি করতে গেলে আপনাকে নিজেকে ট্রাই করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে কোন গিগটা মার্কেটে কম্পিটিশন কম, নতুন গিগ দেখলেন আর এটা কাজ কিভাবে করে। আপনার হাতে কিন্তু অনেক রিসোর্স আছে, আপনার ইউটিউব আছে, আপনাদের ফেসবুক আছে, আপনাদের গুগল আছে, যে কোনো কিছু আপনারা সেখান থেকে পেয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত আপনাকে আপডেট থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে ইনকাম করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ইনকাম করা যায় অল্প সময়ে। কারণ একজন ডিজাইনারের কিন্তু কনসেপ্ট ডেভেলপ করতে হয়, তার যদি ডিজাইন কনসেপ্ট ভালো না থাকে ওর শুধুমাত্র টুলবার জেনে কিন্তু লাভ নাই। একজন ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে অনেকটা সময় দিতে হবে, আপনাকে HTML CSS খুব ভালো জানতে হবে, বাকি অন্যান্য জিনিসগুলো জানতে হবে। কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু আমি জি স্যার, এটা একটা সুযোগ স্যার। আপনাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্স করলেন বেস্ট চুজ। তো আমি চাবো যে, আমি জানি যে সাজিদ আপনাদের যেভাবে ট্রেন আপ করছে, আমি আপনাদের ফিডব্যাক গুলো দেখছি, আপনাদের আর্নিং এত কম সময়ে আসলে এতগুলো স্টুডেন্ট ইমপ্লিমেন্ট করা একটা প্র্যাকটিক্যালি কথা না, সেটা অলরেডি সে কিন্তু প্রুভ করে দিচ্ছে। হ্যাঁ জি স্যার। তো আমি চাইবো যে আপনারা খুব ভালোভাবে আপনাদের কোর্সটাকে ধরে রাখেন, সামনের দিকে আগায় যান। আর আপনাদের রেগুলার আর্নিং যে আপনাদের প্রসিডিউর যে বললো তারেক ভাই, আপনারা আর্ন করা মাত্রই গুগল একটা ফর্ম দিচ্ছে। জি স্যার, এই একটা গুগল শিটে আর কি, ওখানে আপনারা রেগুলার আপডেট করে দেবেন। কেন আপডেট করবেন এটা বলতেছি, সেটা হচ্ছে আপনাদের কোর্স যে শেষ হয়ে গেল, এরপরে কিন্তু যারা আইসিটি ডিভিশন থেকে আপনারা ভালো করতেছেন, যাদের ইনকাম রেগুলার থাকতেছে, যারা টিকটা রেগুলার আপডেট করে যাচ্ছেন, হ্যাঁ, আমরা কিন্তু ধরে নেব যে তারা হচ্ছে কি আমাদের রানিং ফ্রিল্যান্সার। জি স্যার। যারা রানিং আপডেট করে যাবে এরা হচ্ছে কি আমার রানিং ফ্রিল্যান্সার। আপনাদের নামে কিন্তু ওই যে আপনি ফিল করছেন, আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, তারপরে রেগুলার আপনার আর্নিং গুলো দিচ্ছেন, আর্নিং গুলো কি হতে থাকবে, আপনার ওখানে ব্যালেন্সে গিয়ে জমা হতে থাকবে। ব্যালেন্সে গিয়ে কিন্তু সেটা কি হতে থাকবে, জমা হতে থাকবে। লাস্টে যখন গিয়ে আমরা পুরস্কার দেবো, থেকে কিন্তু এবার 4 জনকে করে ল্যাপটপ দেওয়া হবে, এটা মানে বাড়বে। এবার গভর্নমেন্টের বাজেট এটা পিছনে অনেক বেশি। গত বছর আমরা দিয়েছিলাম 2 জনকে, এই বছরও কিন্তু আপনাদের কি হবে, এগুলো বাড়বে। লাস্টে যখন আপনাদের এলইডিপি প্রোগ্রামটা যখন ক্লোজ হবে, গভর্নমেন্ট ফাইনালি গিয়ে ক্লোজ হবে, তখন আপনাদের প্রত্যেকটা ব্যাচ থেকে যারা ভালো ফ্রিল্যান্সার আছে তাদেরকে পুরস্কার এই জন্য মূলত এবার সিস্টেমটা ওরা করছে। আমাদের কোনো হাত থাকে না। এখানে বিশ্বাস করেন, আপনাদের যে ট্রেনার আছে সেও কিন্তু আপনাকে রিকমেন্ড করতে পারবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি যে ফাইল আপডেট দিচ্ছেন তার থেকে মাইক্রোফোন মিউট করে ওরা হচ্ছে যে আরেকটা ব্যাচের আপনি যে রেগুলার ওদের লাস্ট ক্লাস এইটার উপরে গিয়ে ব্যাচের একসাথে করে একটা এটা হলো ওখানে আসলে আমরা জয়েন করছি, দেখতেছি যে ওরা কি করছে এবং কি করছে, এখানে জয়েন করতে বুঝছেন। ওই আপনার আইসিটি ডিভিশনের অ্যাওয়ার্ড, আইসিটি ডিভিশনের পুরস্কার, এটা কিন্তু অনেক বড় একটা সম্মানের বিষয়। কোন ব্যাচের কারেন্ট ক্লাস অবশ্যই আপনাদের নিজেদের জন্য এটা করবেন। আর যদি আপনাদের ক্লাসে এমন কোন স্টুডেন্ট থেকে থাকে যে এখন পর্যন্ত ইনকাম করতে পারে নাই, শুরুতে আসছিল বিভিন্ন প্রবলেমের কারণে ড্রপ আউট হয়ে গেছে, তারা আপনাদের ট্রেনার গত বছর কিন্তু যারা ট্রেনিং করছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, এবার যারা ট্রেনিং করতেছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করবে আইসিটি ডিভিশন থেকে। হ্যাঁ, আর এখানকার যদি সার্টিফিকেট আপনি পেয়ে যান তাহলে বাংলাদেশে কি হবে, আপনি রেজিস্টারভুক্ত ফ্রিল্যান্সার, আইসিটি ডিভিশনের রেজিস্টারভুক্ত ফ্রিল্যান্সার। পরবর্তীতে যখন আমরা আবার প্রজেক্ট চালু হবে তখন সেখানে আপনি ট্রেনার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আপনি আইসিটি ডিভিশন স্টুডেন্ট, এটা একটা সার্টিফিকেশন থাকার কারণে পরবর্তীতে কিন্তু আপনি
ট্রেনার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। হাইপারটেক গুলো হচ্ছে আব্দুর রহমান ভাই কেউ হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের হ্যাঁ যে পার্টগুলো হচ্ছে এটা ওই আপনাদের আমাদের যে হলো এইগুলোর ব্যবস্থা করবে গভর্নমেন্ট। তারপর হচ্ছে আপনাদের আইসিটি ডিভিশনের ফ্রিল্যান্সারদের জন্য এদের জন্য গভর্নমেন্ট একটা কার্ডের ব্যবস্থা করতেছে। একটা ব্যাচে একসাথে করে ওদের হচ্ছে আজকে শেষ ক্লাস, ওরা কি পড়ছে এগুলো দেখার জন্য এইগুলোর জন্য কিন্তু আপনারা যারা এখনো ইনস্ট্রুমেন্ট হয়নি, যারা 20টা করে কাজ এখনো কমপ্লিট করতে পারেন নাই, আপনাদের মাইক্রো ওয়ার্কার্সে 20টা কাজ করবেন, অন্যান্য মার্কেট প্লেস থেকে 10টা। যাদের হয়নি তারা এখনো কাজগুলো করে দেন, কাজগুলো করে আপনাদের ভাইয়াকে আপনাদের ট্রেনার স্যারকে আপনারা সব ডাটাগুলো দিয়ে বললাম কি যে অন্য ব্যাচে আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা জি ভাই আলহামদুলিল্লাহ। সেই জায়গাতে সবাই একটু জয়েন করছে। যেটা বললেন যে আমরা ডিজিটাল মার্কেটিং সবাই জয়েন করছে, ঘুরে দেখতেছে, আর এই ক্লাসে অ্যাটেন্ড আছে। আমরা হচ্ছে আমাদের যে কোর্সটা ছিল মূলত আমরা বলতে পারি যে আচ্ছা আপনি অন্য মেইল দিয়ে জয়েন করতে, এই মেইল দিয়ে ক্লাসে থাকবেন না, অবস্থায় থাকবেন। আর এই যে ক্লাসে আমরা ফ্রিল্যান্সিংটা কিভাবে কি দিকে কোন দিকে যেতে হবে সাইদ ভাই আমাদের খুবই সুন্দর নির্দেশন দিয়েছেন। আর সাইদ ভাইয়ের হাতে অনেক কিছু ছিল না, ভাইকে আমরা বললেও ভাই বলছে যে না এটা আমার এরকম আমার ডিরেকশন ছিল না, আমি এর জন্য করতে পারবো না। ভাইয়ের সুযোগ থাকলেও ভাই করতে পারে নাই। সেই জায়গা থেকে ধরুন আমাদের এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং এর একটা অবিচ্ছেদ্য অংশ। এই জিনিসটা আমাদের একদমই আমরা জানি না, এটা একটা বড় একটা হিউজ একটা জিনিস। এই জিনিসটা আমাদের শেখা দরকার। তো আমাদের কোর্সটা আজকে শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা কিভাবে শিখতে পারি? নিজের চেষ্টা তো ভাই একটা সম্পূর্ণ একটা গাইডলাইন ছাড়া এই জিনিসটা শেখা এতটা সহজ মনে হচ্ছে না। আমরা এতদিন যতটুকু আমার অ্যানালাইসিস বলে এরকম আরো বেশ কয়েকটা দিক রয়ে গেছে ভাই, সেই দিকগুলো কিভাবে বলবেন? আচ্ছা আপনি বলছি আপনাদের কোর্স মডিউলটা কি ফলো করছেন আপনারা? কোর্স মডিউল ভাই আমার মনে হয় না ফলো করা হয়েছে আমাদের। আমি বলি আপনাদেরকে, আপনাদের আইসিটি ডিভিশনের যে কোর্স মডিউল দেখছেন আপনারা? জি ভাই আমরা দেখেছি ভাই। ওখানে যেভাবে আপনাদের সিলেবাস যেভাবে গাইডলাইন দেওয়া ওইরকম করে যদি আপনাদের ক্লাস করানো হতো, বুঝতে পারছেন, আমার মনে হয় যে প্রথম 3 ক্লাসে আপনাদের স্টুডেন্ট সব ফাঁকা হয়ে যেত। আচ্ছা বুঝতে পারছেন, যদি ওইটা আপনাদেরকে ফলো করা হতো প্রথম 3 ক্লাসে আপনাদের ফাঁকা হয়ে যেত। এসইও পার্টটা আপনাদের কিছুটা দুর্বলতা আছে, তাই তো? এসইও পার্টটা কিছু সমস্যা আছে, কিছু না আমরা একদমই তাই না, শুধু এসইও জিনিসটা শুধু আমরা আইডিয়া জানি। সাইড আমাদের যতটুকু আইডিয়া দিচ্ছে ততটুকু, এর বেশি না যে আমরা কাজ করবো এটা হয়ে একদমই না ভাই। সবাই চুপচাপ ভাই। বুঝতে পারছেন। আর কি কি সমস্যা আছে একটু বলেন। সবাই ভাই ব্যস্ত আছে। এই তো ভাই এরকমই ভাই। আমার কাছে আমিও মুগ্ধর সাথে একমত যে আসলে এসইওটা আমাদের খুবই ইয়া হয়ে গেছে। আমাদের এসইওটা লিংক দিয়েছে ওই ক্লাসে সবাই মোটামুটি আছে। জি ভাই সময়ের জন্য আসলে হয়তো ভাই সময় দিতে পারে না, হয়তো দ্রুত শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা আসলে আগ্রহী ছিলাম এসইওটা নিয়ে শিখতে। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা হয়েছিল অনেকে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রবলেম আছে, সেটা সাজিদ ভাই বারবার বলছে ওটা আর কি হবে না। হ্যাঁ আমি বলি আমাদের এসইওটা করলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর একদম লাস্ট স্টেপ। অ্যাফিলিয়েট মার্কেটিং হ্যাঁ আমি বলছি আমি বলি তারপর বলবো। হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর লাস্ট স্টেপ। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট করতে গেলে কি কি লাগবে? প্রথম অবস্থায় লাগবে একটা ডোমেইন, একটা হোস্টিং। একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে আপনাদের। জি 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 আপনারা ব্লগার করছেন? জি স্যার করছি। জি ভাই আপনারা কি পোস্ট করছেন? জি করছি। সময় কি আপনারা পোস্ট অপটিমাইজ করছেন? জি করছি, সেটা করছি। আচ্ছা বলতেছি আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনার ব্লগের জন্য আর্টিকেল রিরাইট করছেন? জি সেটাও করছি। আর্টিকেল রিরাইট করছেন, তারপর লেভেল ক্রিয়েট করছেন? না লেভেল ক্রিয়েটটা করা হয়নি। এটা করা হয়নি।
আচ্ছা, লেভেল ক্রিয়েটটা বাদ গেছে, হয়তো বা কোনো কারণে ও মিস্টেক করছে জিনিসটা, তাই হোক। আর্টিকেল আপনি লিখে ক্যাটাগরি ভাই। হ্যাঁ, ক্যাটাগরি হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ, ব্লক করলে ওটা ওটা বাদ যাওয়ার কথা না। তারপরে আপনারা যে ইমেজ অপটিমাইজ করা শিখছেন? জি জি, ইমেজ অপটিমাইজ শিখছি। জি, ইমেজ ব্লকের মধ্যে অ্যাঙ্কর টেক্সট করা শিখছেন? অন্য ব্লগের সঙ্গে লিংক করা শিখছেন? হাইপার টেক্সট হ্যাঁ করা শিখছেন? হ্যাঁ শিখছি। তাহলে যে বলতেছেন যে আমি এসইও করি নাই, এসইও শেখাই নাই, এটা কেমন কথা? না, এসইও শেখায় না সেটা বলা হয় না, আসলে খুবই হাতে করি। আমি বলি হ্যাঁ মাসুদ ভাই, আমি একটু বলতে পারছি। হ্যাঁ সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য ভাই। ভাই আমরা যে দিকটা বলতে যাচ্ছি, আমরা এই জায়গা থেকে আমাদের যে এক্সপেকটেশন নিয়ে আমরা এখানে আসছিলাম যে আমাদের একটা বেস গড়বে, শক্ত একটা বেস হবে। আপনি বলতে পারেন হ্যাঁ এটা এসইও রিলেটেড, ইনডিরেক্টলি আমরা এসইও করে ফেলছি। দ্যাটস নট ইট ভাই। আমরা যাচ্ছি, আমরা একটা ওয়েব পেজ, আমরা এটা সম্পূর্ণ অন্য একজন ক্লায়েন্টের ওয়েব পেজ, আমরা ওয়েবটা আমরা এটা অপটিমাইজ করব। ধরুন একটা প্রোডাক্ট সব সম্পূর্ণ জিনিসটা ডেভেলপমেন্ট করতে হইতো। জি জি, আপনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে হইতো। ওয়েব ডেভেলপমেন্ট আপনাকে ওয়েব আমি তো ডেভেলপমেন্ট করতে হইতো। আচ্ছা তো আমি এসইও থেকে আমার এখানে তো আমি মনে করি ভাই আমার অনেক কিছু বাকি আছে। আমি এতদিন যতটুকু দেখতে পারলাম, হ্যাঁ আমরা ব্লগিং এ গিয়ে কিছুটা আমরা ছোঁয়া পাইছি, এটা ইনডিরেক্টলি। আপনি ডিরেক্টলি আমি যে আমার মার্কেট প্লেসে গিয়ে এসইওর কাজ করব, আমার যে একটা শক্ত একটা বেস বা আমার যে একটা পরিচিতি বা আমার যে একটা আত্মবিশ্বাস থাকবে, সেই জিনিসটা নাই ভাই, সেটা বোঝাতে চাচ্ছি। এটা এখন আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি মনে করি এটা গাইডলাইন ছাড়া ভাই নিজেটা এতটা সম্ভব ভাই অনেক বড় একটা হিউজ একটা জিনিস আমি যতটুকু বুঝতে পারছি ভাই। তারপরে আপনি বললে আপনাদের যে সিলেবাস দেওয়া আছে, এখানে যে কোর্স কন্টেন্ট দেওয়া আছে, আপনার এসইও আসলে করতে গেলে এসইও 2 মাস করতে হয়, বুঝতে পারছেন? আপনি যদি প্রপার এসইও শিখতে যান, আপনার এসইও করতে 2 মাস লাগবে। স্যার সেটা আসলে বলছে সাজিদ ভাই, সেটা বলছে যে আসলে অনেক সময় দরকার হয়। তো এখন যদি আমাদের একটু কাইন্ডলি এটা এনশিওর করতেন যে যারা এরকম আগ্রহী আছে, আপনাকে বলে দিলাম যে আপনাদের যদি এসইও করতে যান, এসইও করতে 2 মাস লাগবে। আর এখানে আপনাদের যে কোর্স কন্টেন্ট দেওয়া আছে সেটাতে জাস্ট আপনাদের এবিসিডি, আপনাদেরকে তো অনেক দূর আগে নিয়ে যাওয়া হয়েছে। আপনার মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনি দেখেন আপনার কোর্স মডিউলে কোথাও কিন্তু কোনো মার্কেট প্লেস, শুধু লেখা আছে ইন্টারেক্টিভ মার্কেট প্লেস, আর কিচ্ছু কিন্তু দেওয়া নেই। কিন্তু তারপরেও আপনাদেরকে সেগুলো কিন্তু করানো হয়েছে। প্রত্যেকটা মার্কেট প্লেসে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করা, আপনাদের সার্ভিস ক্রিয়েট করে দেওয়া, সেখান থেকে করা। এখন আপনাদের কাজ হচ্ছে আপনি নিজের ডে বাই ডে একটু নিজের স্কিল গুলো ডেভেলপ করবেন। আর আপনারা যে বলতেছেন যে হলো আমার একটা গাইডলাইন দরকার, তাই না? একটা গাইডলাইন হলে ভালো হয়। আপনি যদি এরপরেও চান, এরপরে আপনি অ্যাডভান্স কোর্স করে নিতে পারেন বাইরে কোথাও থেকে। স্যার আমাদের নিয়ে কি আর পরবর্তীতে কাজ করা হবে কিনা, মানে বলতেছি যে অবশ্যই কাজ করা হবে। জি সেটাই, কারণ আসলে যেহেতু আপনারা নিজেরাও বলতেছেন যে সবকিছু শেষ করতে গেলে একটা লং টার্ম প্রসেসের মধ্যে যাইতে হবে, তো এত সময় যেহেতু নাই, তো ক্লাসে ওরা যেভাবে একদিনেই মনে করেন যে আপনাকে এফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মানে সবকিছুই পড়ে। জি স্যার, পড়ে ইমেজ পড়ে, টেক্সট, সবই তো কন্টেন্ট। জি সবই কন্টেন্ট, পড়ানো সম্ভব বলে না। না সেটাই স্যার। এখন আমরা জানতে বলতেছি যে তো আমাদের যারা মোটামুটি আরো শিখতে আগ্রহী, তো আমাদের এরপরে নিয়ে কি আর কোনো জায়গায় কাজ করা হবে কিনা, বা এরকম একটা সুযোগ করে দেওয়া হবে কিনা, এরকম কোনো আপনাদের মেন্টরিং সেশন এখন হচ্ছে আপনাদের মেন্টরিং সেশন। যদি আপনাদের কোথাও আটকে যান, কোনো জায়গায় আটকে যান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সরাসরি ট্রেনারকে নক করবেন, সরাসরি নক করবেন। আর যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মাঝে মাঝে আমরা যেটা প্রবলেম আছে, প্রবলেমের কারণে ক্লাস করতে পারবেন বা অনেক টপিকস এর দুর্বলতা আছে, সেগুলো যেটা করবো আমরা মাঝে মাঝে আমরা আমাদের যারা ভালো ভালো ট্রেনার আছে বা এক্সপার্ট যারা আছে, আপনাদের স্টুডেন্টের মধ্যে তো অনেক এক্সপার্ট থাকতে পারে, আমরা কি করব তাদেরকে নিয়ে স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করব। সেটা আপনাদের গ্রুপে আগে অ্যারেঞ্জ করে দেওয়া হবে যে আপনারা অমুক দিন ক্লাসে জয়েন করেন, তখন আপনারা আপনাদের প্রবলেম গুলো বলে আমরা সেগুলো সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। বুঝতে পারছেন?
এখানে যদি আপনাদের এসিও 2-4টা ক্লাস নেওয়া লাগে, যদি মনে করেন যে না আমার ভাইয়া এই যে দেখা একটু যাচ্ছে এসিও আপনি দেখাই দেন, নিয়ে নেবো, সমস্যা নেই। এটা তো উইকিপিডিয়া পেজ। এখন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে যেরকম দেখাচ্ছে ক্লাসের একটু ব্যবস্থা করে দিতেন, আমরা একটু করতাম। শুধু আমি কেন, আপনার আরো এই যারা ভালো যদি আরো আপনাদের জন্য যদি বাইরে থেকে হায়ার করে ট্রেনার নেওয়া লাগে হইছে শুধুমাত্র এসিওর জন্য, তাহলে নাম নেবো, সমস্যা নেই। এটা নিয়ে এত ঘাবড়ানো এটা শুনতেছিলাম। এবার একটু সাহস পেলাম স্যার। আপনাদেরকে তো ই করেন, জিওপক্সিট অন করেন, জিওপক্সিট অন করে আইপি চেঞ্জ করেন, তারপরে একবারে একটা স্টুডেন্টকে ছেড়ে দাও এমনটা তো না, আপনারা তো আমার মেন্টরিং টাচে আছেন এখন। জিওপক্সি ইউজ করা শিখাইনি। জি স্যার, ওইটুকু থাকলে জি স্যার, বুঝতে পারছি স্যার। আমার 4টা ব্যাচ ক্লোজ হয়ে গেছে, কিন্তু তারা প্রত্যেককে কিন্তু আমার এক্সটেনশন লিখে আমি তাকে মানা করছি যে ক্লাস করা যাবে না, বলেন তো? আমি কি কাউকে মানা করতে পারি যে আমার পরের ব্যাচে তারা এসে ক্লাস করতেছে, আমার ক্লাস করতেছে? সাজিদ ভাই সেটা বলছে, আপনি যদি কোনো সমস্যা থাকে আমার ক্লাসে এসে জয়েন করবেন, আমি আপনাকে কখনোই না রাতে ক্লাস শুরু হয়েছে ভাই, আমাদের বলে দিতে আপনারা সমস্যা নেই। আপনার ট্রেনার কি আপনাকে আসলে অফিশিয়ালি ব্যাচ ক্লোজ করা মানে যে আপনাকে ছেড়ে দাও তত না। ব্যাচ ক্লোজ করা মানে যে ছেড়ে দাও আপনাকে তত না, একবারে আপনাদেরকে তো ছেড়ে দেওয়া হয়নি। আর আপনার আমি যার কাছ থেকে মূলত ট্রেন আপ হওয়া, যে আমাকে এসেও মানে যার হাত দিয়ে আমার শেখা সবকিছু, আমি একটা চ্যানেলের লিংক সাজিদকে দিয়ে দেবো। চ্যানেল সাজিদ তুমি ওনাদেরকে এটা সাজেস্ট করবে, হ্যাঁ? জি ভাই, অবশ্যই। প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন। জি স্যার। বাংলাদেশের হলো একদম নাম্বার 1 এক্সপার্ট যে আপনাদের এই লার্নিং করার উদ্দেশ্যেই ভিডিওগুলো আমরা হলো আপনারা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশ সিলেক্ট করে থ্যাংক ইউ স্যার। আমি লিংক দিয়ে দেবো একটা চ্যানেলে, তুমি ওই লিংকটা ওনাদেরকে দিয়ে দিবা, হ্যাঁ? আপনারা এটা দেখবেন, আপনারা দেখে যদি কোথাও কোনো সমস্যা হয় পরবর্তীতে যখন স্পেশাল ক্লাসগুলো নেব মাঝে মাঝে, তখন সেখানে আপনারা কোশ্চেন করবেন। করেন আপনি ইচ্ছা। হ্যাঁ করছি। বাইরে ক্লিক করেন। যদি আর কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা এবার ওই আদার্স কোনো উইকিপিডিয়া ওই ট্যাবটা কেটে দিয়ে নতুন করে ট্যাব ওপেন করুন। আরেকটা সমস্যা আমরা ফেস করতে, সেটা হচ্ছে আমাদের উইথড্রতে প্রবলেম হচ্ছে। মানে আমরা 1 মাস আগে প্রায় উইথড্র দিছি, এখনো সাপোর্টে মেসেজ দিয়েও কোনো রিপ্লাই পাচ্ছি না। তো আমাদের কি আর কিছু করণীয় আছে কিনা মাইক্রো ওয়ার্কার্স? এটা আজকে কমপ্লিট করবা। এই কোশ্চেনটা আপনারা সবাই করবেন, আমি নিজেও এটা নিয়ে খুব ডিস্টার্বে আছি ভাই। আমি নিজেও এটা নিয়ে ডিস্টার্বে আছি। সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স যেটা হচ্ছে, ওদের সাপোর্টে মেইল দিলে তেমন কোনো রিপ্লাই পাচ্ছি না, অথচ আমার স্টুডেন্টরা মার্ক করে রাখছিলাম ইনকাম করে ফেলছে। একটা স্টুডেন্ট $50 ইনকাম করা মানে তার কি পরিমাণ পরিশ্রম লাগে একটা চিন্তা করে। মাইক্রো ওয়ার্কার্স কি আপনার কেন চেঞ্জ করতে হবে? হ্যাঁ স্যার, আমারও $35 উইথড্র দেওয়া, আমি 1 মাস 2 দিন চলে অলরেডি আমি এনআইডি ও কার্ডও মানে সাবমিট করে দিছি প্রত্যেকটা মেলের সাথেই, কিন্তু কোনো রিপ্লাই তারা দিচ্ছে না। অলমোস্ট 6টা থেকে 7টা মেল করছি। জি জি সাজিদ বলো ভাই। ভাই আমি একজন এক্সপার্ট কে আনছি, আজকে আমরা দেখাইতে চাইছি প্রবলেমগুলো সলভ হবে আশা করি। কোনটা ইয়া মাইক্রো ওয়ার্কার্সের প্রবলেম? হ্যাঁ, আমি একজন এক্সপার্ট কে আনছি ক্লাসে ইনভাইট করে। ট্রাই করেন। উনি যদি প্রবলেম সলভ করতে পারে তাহলে আমার পক্ষ থেকে ওনাকে আমি ট্রিট দেব, কারণ আমি নিজেও খুব বিপদে আছি এটা নিয়ে। যে আমি একজন এক্সপার্ট কে আনছি ভাই, সমস্যা নেই। আমরা গত বছর আমরা ক্লাস করেছি, আমরা উইথড্র দিছি। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্স একটু সময় লাগে, আর কিছুক্ষণ ক্লাস সময় লাগে, কিন্তু ওটা মোর দ্যান 1 মান্থের ভিতরে হয়ে যাবে। 1 মান্থ লাগে না, 15 দিন লাগে। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে 2 মাস আগে উইথড্র দিয়ে ওরা কি করছে কেমন কি করছে এগুলো আমি নিজেও জানি না। অন্য মার্কেটটাতে কোনো সমস্যা নাই, করছে এর জন্য শুধু আপনাদের প্রবলেমটা এখানে সাথে আমি আচ্ছা এক্সপার্ট কে আছে মাইক্রো ওয়ার্কার্সের প্রবলেমটা নিয়ে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখায় দেন। আমার মনে হয় ভাই আছে। জি ভাইয়া। সাক্ষাৎ ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? না দেখা যান আমি ঢাকাতে কবে অফ হয়ে গেছে? ঢাকায় থাকেন আপনি? আচ্ছা ভাইয়া, এই মাইক্রো ওয়ার্কার সম্বন্ধে বলেন তো, কি সমস্যা উইথড্রটা নিচ্ছে না কেন? মাইক্রো ওয়ার্কারের যেটা সমস্যা, উইথড্র আমার অ্যাকাউন্ট যেগুলো আছে আমি অনেক আগে ইউজ করছি মাইক্রো ওয়ার্কার, অনেক আগে থেকে। তো ওদের যে লেটারটা ওইটা আমি সাপোর্টে যোগাযোগ করছিলাম, ওরা লেটার পাঠাচ্ছে ঠিকই, কিন্তু এই যে আমাদের করোনা পরিস্থিতির কারণে লেটার গুলো আসলে মানে ঠিক মতো আসতেছে না। কারণ আমাদের যেগুলো আমরা নিজেরাও বিভিন্ন প্রোডাক্ট আনি বাইরে থেকে, তো এই করোনা ইস্যুর কারণে আসলে বাংলাদেশে পোস্টাল সার্ভিস এটা
পোস্টাল সার্ভিস থেকে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু ওরা যেটা বলতিছে যে আপনার মানে লেটার ওরা একবার 2 বার 3 বার পর্যন্ত পাঠায়, কোনো প্রবলেম না। কিন্তু যতদিন না লেটার পাবে প্রসেসটা কিন্তু কাজ করবে না। এটা ওদের আমার মনে হয় উনি তাও তো নেয় না, যেটা নরমালি 15 দিনের মধ্যে কিন্তু হয়ে যেত আগে, তাই না? যে আমি আগে 7 থেকে 10 দিনের মধ্যে পেয়েছি, কিন্তু ওদের এখনকার যে প্রসেস ওরা বলতেছে যে আমরা লেটার 3 বার পর্যন্ত পাঠাবো, কোনো প্রবলেম নাই, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন মাস্ট। লেটার যদি আপনি না পান তাহলে আমরা কোনোভাবে উইথড্র দিতে পারবো না। এটা হয়ে গেছে মানে ওদের এখন বাংলাদেশের প্রত্যেকটা বাইরে থেকে লেটার যেগুলো আসছে এই প্রত্যেকটা লেটারে এই প্রবলেম গুলো হচ্ছে। এটা আমাদের পোস্টাল সার্ভিসে ইন্টারনালি প্রবলেমটা। তো ওরা আর একটা বিষয় হচ্ছে লেটার তো আসে বাই এয়ার মেইলে, তাই না? ওরা কিন্তু পাঠায় এয়ার মেইলে। এয়ার মেইল সার্ভিস কি আমাদের দেশে এখন অ্যাক্টিভ আছে কিনা? না, এটাই তো প্রবলেম। আপনার যখন এয়ার মেইল আসছে শুধুমাত্র মেডিকেল রিলেটেড যেগুলো প্রোডাক্ট, মেডিকেল রিলেটেড এবং আর লেটার গুলো আসে ইউএস থেকে। আপনার ইউএসএ ওদের যে মেল সার্ভিস ইউএস মেল ওইখানে আসে। এটা নরমালি 15 দিনে, যদি ঢাকা কিংবা আশেপাশে ঢাকায় 15 দিনে চলে আসে ম্যাক্সিমাম। আপনার এটা 30 দিনে পুরো বাংলাদেশ চলে আসে। কিন্তু এখন প্রত্যেকটা লেটার গুলোই বন্ধ। আমি রিসেন্ট কিছু প্রোডাক্ট কিনছি, কোনোটাই আসে নাই, পরে রিফান্ড করতে হয়েছে আমাকে, মানে শুধুমাত্র মেডিকেল রিলেটেড। তো যারা এখন অ্যাকাউন্টে প্রবলেমটা ফেস করতেছে, আমার মনে হয় যে এই যে পরিস্থিতি মানে এয়ার মেল গুলো যখন ঠিক হয়ে যাবে, ইউএস এর সাথে বাংলাদেশের যোগাযোগটা যখন ঠিক হয়ে যাবে, এগুলো প্রত্যেকটা লেটারই আসবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে পারি। আমার মনে হয় আপনাদের যাদের মাইক্রো ওয়ার্কার্সে এটা 923 জন ভিউ করছে, উজ্জ্বল দেওয়ার মতো ডলার জমা হয়ে গেছে। আমি বলবো ভাই এত ভিউ কেমন হচ্ছে আরাফাতে, আমরা এটা অবাক একটু গতকাল কি হচ্ছে এটা করছি বিকালে, এখন দেখি 350। আমি যে এটা শেয়ার করি আমার স্ক্রিনে তো উইথড্র দেওয়া হয়েছে, আমি 11 সাল থেকে ইউজ করি, এখন রিসেন্ট ইউজ করি। এই যে আপনাদের উইথড্র দেওয়ার পর যে প্রসেসটা, এখানে আমি কালকে ঘুষ দিছি, তার মাত্র 40 টাকা পিন সাবমিটেড শক্তি এই মাইক্রো ওয়ার্কার থেকে কিন্তু কোনো ওয়ে লিমিটেড দেখো 20 টা রিমেইনিং না শুধুমাত্র প্রথমবার আপনি প্রথম উইথড্র রিকোয়েস্ট করে ওরা পিনটা পাঠাবে। এই পিনটা দেওয়ার পর আপনি আর কোনোদিনই ওরা পিন চাবে না। আপনি যে কোনো যেমন উইথড্র করছি বলে একদিনও সময় লাগে না, মানে কয়েক ঘন্টার মধ্যে পেমেন্ট চলে যাবে। এবং অন্যান্য ব্যাংকে যদি দেন এটা 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র প্রথমে আপনাকে পিন ভেরিফাই করতে হবে মাইক্রো ওয়ার্কার। আমার পরামর্শ হবে যারা কাজ করতেছেন ওরিড না হয়ে যদি কাজ করতে থাকেন প্রবলেম নাই, পেমেন্ট আপনার অবশ্যই এটা আমি দেখবেন 11 লাখ উইথড্র করছি এখন পর্যন্ত কি আছে এটা। এবং এটা মাইক্রো ওয়ার্কার অপারেট করবে এবং এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম না। যারা উইথড্র 3 বার 18 সালে করছে একবার। আমি এটা দেখার জন্য আজকে সাদিক ভাই এটা দেখানোর জন্য পেমেন্ট দেখ 11 সালে মানে এটা আমি কিছু স্টুডেন্টদের শেখানোর জন্য এই পর্যন্ত আর্ন করে এটা দিয়েছিলাম, ঠিক আছে। বলে আমরা একটা স্টুডেন্ট আছে ও এরকম আমরা 11 সাল থেকে ওই যে আপনাদের বললাম এটা কিন্তু সম্ভব ভাই একবার তো কাজ করে ওই তার দেখে তো কি বলবো কত হ্যাং হয়ে গেছে। তো ও আমি এই প্রবলেমকে কারণে সঙ্গে আমি কমিউনিকেট করছি। ও বলছে ভাই আমি কি বলবো আমার স্টুডেন্টগুলো একই অবস্থা এবং ঠিক আছে আমি লিভ নিলাম ক্লাস করতে সেখানে আমার মতো কি বলা এবং ভোট দিয়ে দিছে। হ্যাঁ হ্যালো ওরা ওই সেম অবস্থা, ওরা ডলার আমি তো ও বললো তো ভাই ওরিড না হয়ে যারা কাজ করতে বলেন আর এই ইনকাম এরা কখনোই যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ওখানে দারুণ একটা অনসেট হচ্ছে মাইক্রো ওয়ার্কারের পেমেন্ট যখন সব দেখাচ্ছিল। আপনাদের একটু দেখাই আমি একটা ইউএস অ্যাকাউন্ট দেখাই তাহলে বুঝবেন যে এরা আসলে কেমন কাজ।
তিনটা মানে আছে না, বাংলাদেশের জন্য কি কিন্তু হয় আপনার কাজ কিন্তু কম থাকে। এই যে দেখতে পাচ্ছেন জন্য সবাই, দেরি হচ্ছে আর কিছু আমি একটা ইউএস অ্যাকাউন্ট দেখাই, এখানে দেখেন আপনি আমার মনে হয় এখানে 14 থেকে 1600 জব থাকে সব সময়। তার মানে এরা কিন্তু ঠিকঠাক মতো অপারেট করতেছে। এত জব যারা দিচ্ছে কিংবা যারা জব করতেছে যদি ঠিক মতো অপারেট না করে তাহলে কিন্তু এত জব থাকার কথা না। এবং দেখছেন এখানে 800-র উপরে জব, মানে 843টা জব। আমি কি একাই থেকে হচ্ছে ডিডিআই কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? তা পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনার ওই আইপি দিয়ে যদি অলরেডি স্প্যামিং করে থাকে তাহলে সেক্ষেত্রে ওই আইপি থেকে, যে আরাফাত ভাইয়ের ওই আইপি থেকে অলরেডি স্প্যামিং করা, এর জন্য কিন্তু তাকে উইকিতে অ্যাকাউন্টই ক্রিয়েট করতে দিচ্ছে না। বুঝতে পারতেছেন? জি ভাই, স্প্যামিং খুব খারাপ জিনিস। আবার এই যে বাংলা উইকিতে তো কন্টেস্ট চলতেছে, বাংলা উইকিতে আর্টিকেল লিখলে পরে আপনাকে পুরস্কার দিচ্ছে ওরা, দেখেন না এটা? এখন কন্টেস্ট চলতেছে বাংলা উইকিতে। তো দেখতে পারেন। যাই হোক, আচ্ছা তামিম ভাই কোশ্চেন করলেন কি $1 কিভাবে 2000-3000 লিংক দিচ্ছে মানুষ দেয়, এটা একটু আপনি ক্লিয়ার করেন তো। তারা কিভাবে, আসলে আমার মাথাতেও এটা ধরতেছে না, মানে আমি দেখলে পরে আমি ভাই 2000-3400 ভাই 3300-3400 হ্যাঁ এরকম অবস্থা। বুঝিনি, আবার বলেন। হ্যাঁ আমি বলতেছিলাম কি যে তামিম ভাই বলতে যে সে স্কুল ক্লার্কে দেখছে $1 3300-3400 নাকি লিংক দিচ্ছে। এইটা কিভাবে সম্ভব আমার নিজের মাথাতে আসছে। এগুলো আসলে ফালতু লিংক, এগুলো হচ্ছে অটো জেনারেটেড কিছু লিংক আছে ওই মেইন ডোমেইনের সামনে, ওদের আবার সাব ডোমেইন বসাই দিয়ে আর লিংক তৈরি হয়। এগুলো কিছু সফটওয়্যার আছে, ওগুলোতে করা যায়, কিন্তু এগুলো আসলে এফেক্টিভ না। ঠিক আছে, হয়তো কিছু ম্যানুয়াল করে, তার বাকিগুলো ওরকম হাজার হাজার লিংক তৈরি করা যায় শুধু দিয়ে। এটা তো ওয়েবসাইটে সার্চ দিতে হয় লিংক জেনারেশনের কিছু দিলে কিছু ফ্রি টুলস আছে যেখান থেকে একটা লিমিটেড পর্যন্ত ফ্রি লিংক তৈরি করা যায়, এবং সেগুলো ম্যাক্সিমাম অটো লিংক। সিরিয়াসলি দাদা, সত্যি কথা বলতে মানে এইগুলা দেখে আমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস উঠে গেছে যে আমি কি শিখলাম তাহলে ডিজিটাল মার্কেটিং এ এতদিন ধরে। এগুলো দাদা, ওগুলো যারা করে সব কি বলবো, যদি এভাবে বলেন যে টাকা উপার্জন করে না, হ্যাঁ টাকা উপার্জন তারা করতেছে, মানুষের বোকা বানায় ভাই। তাদের এক একজনের অর্ডার তো ভাই হাজারের উপরে দেখলাম কাজ করছে, 10,000-এর মতো। আমি তো স্ক্রিনশট দিচ্ছিলাম গ্রুপে। আচ্ছা, আপনাদের যদি এরকম শেখার ইচ্ছা থাকে তাহলে আমি রিসার্চ করে আপনাদের শেখাইতে পারি। ভাই কি ভাই? ওই যে $1 2-3 লিংক তৈরি করা। এখন কথা হচ্ছে কি, ওইদিকে মন না দিয়ে আমরা আসলে যেটা হলো অর্গানিক যে কাজগুলো, এগুলো ভালো করে শিখি, তাতে হবে। আর হয় কি, হ্যাঁ অসৎভাবে অনেক কিছু করা যায়, একদম যে করা যায় না তা না, কিন্তু আমরা আপাতত এগুলো বাদ দিয়ে আমরা যেগুলোকে বলে হচ্ছে অর্গানিক কাজ বা ম্যানুয়াল কাজ, এগুলোই করি। এবং যারা ওই টাইপের যারা বায়ার অর্গানিক কাজে বা ম্যানুয়াল কাজে, তারা কিন্তু সবসময় একটা লেভেলে থাকে। আর ওই যারা ওই হিউজ লিঙ্ক কেনে, এরা হয়তো নিজেরা বোঝে না বা কি, আমি বুঝি না এরা, ঠিক আছে, অন্তত ওদিকে খেয়াল না দেয় গেল। ওরকম ফ্রি লিঙ্ক ওয়েবসাইটে সার্চ দিলেই পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ওয়েব 2.0 ব্যাপারটা কি বলবো? হ্যাঁ, ওয়েব 2.0। আচ্ছা, ওয়েব 2 মানে হচ্ছে আমরা ব্লগ যেগুলো সাইট গুলো না, ওগুলোর ওয়েব 2 ব্লগ বলে বা ওয়েব 2 সাইট বলে। ওইটা হচ্ছে যে ওয়েব 2.0 তে মানে বিভিন্ন জায়গায় লিংক বানায় দেয়। হ্যাঁ, ওই তো ওয়েব 2 বলতে আমরা যেগুলোর ব্লগ বলি না, ব্লগ সাইট, হ্যাঁ ওইগুলোর ওরা ফরম্যালি বলে হচ্ছে ওয়েব 2.0। আচ্ছা, যাই হোক, যতটুকু শিখতেছেন একটু মন দিয়ে শেখার ট্রাই করেন। আমরা হয়তো বা মানে বেসিক একটা কনসেপ্ট পাইছি, আমাদের অন পেজ এসইও একটা বেসিক কনসেপ্ট পাইছি, অফ পেজ এসইও বেসিক কনসেপ্ট পাইছি। আমি আজকে মূলত আলোচনা করবো আপনাদের সাথে টেকনিক্যাল এসইও নিয়ে। টেকনিক্যাল এসইওটা কি, এই এক্সাম্পলটা দিতে গেলে পরে আপনাদের সবাইকে একটু মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে তুলনা করলে আপনাদের বিষয়গুলো মনে থাকবে। ধরেন আপনারা, আব্দুর রহমান ভাই আপনার নয়েজ আসতেছে, একটু মিউট করেন।
আব্দুর রহমান, হ্যাঁ। সো টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও ধরেন আমরা একটা শপিং মল তৈরি করব, হ্যাঁ, শপিং মল তৈরি করব। এখন ধরেন শপিং মলের প্রথমে আমাদের কি করতে হবে? একটা লোকেশন নির্ধারণ করতে হবে কোথায় শপিং মল তৈরি করব। তারপরে কি শপিং মলের একটা আর্কিটেক্ট দাঁড় করাইতে হবে। তারপরে শপিং মলের দেখা যাবে কি পার্কিং এর ব্যবস্থা করতে হবে, গাড়ি যাতে পার্কিং করতে পারে, যাতে ইজি শপিং মলের মধ্যে ঢুকতে পারে, শপিং মল থেকে বেরোতে পারে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে শপিং মলের একটা সুন্দর ডিজাইন করতে হবে, আর্কিটেক্ট করতে হবে। তারপরে শপিং মলের মধ্যে ফ্রি স্পেস রাখতে হবে। দেখবেন যে বড় বড় শপিং মলের মধ্যে কিন্তু অনেক ফ্রি স্পেস আছে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে শপিং মলকে ফ্লোর ওয়াইজ বা একটা ফ্লোর প্ল্যান বা বলতে পারে নেভিগেটর ইউজ করতে হবে, যে এই ফ্লোরে ধরেন ইলেকট্রনিক্স পণ্য, এই ফ্লোরে জেন্টস ফ্যাশন পণ্য, এই ফ্লোরে বড় বড় শপিং মল সব দেখবেন এরকম জুয়েলারি পণ্য। সো এইরকম হচ্ছে আপনাকে নেভিগেশন ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। তারপরে কি করতে হবে? শপিং মল মেইনটেনেন্স এর জন্য আপনাকে প্রতিদিন শপিং মলকে পরিষ্কার ক্লিন রাখতে হবে, পরিষ্কার করবে যারা এয়ার ফ্রেশনার করবে বা এই কাজগুলো করবে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে আপনার শপিং মলে কিন্তু ব্র্যান্ডেড দোকান রাখতে হবে, তাছাড়া কিন্তু লোকজন আসবে না। সো ব্র্যান্ড রিলেটেড আসলে দোকান আপনাদেরকে, বিভিন্ন ব্র্যান্ডেড দোকান আপনাদের রাখতে হবে, হ্যাঁ। তারপরে কি করতে হবে? শপিং মলে হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্টের জন্য ফুড কোর্ট বা মাল্টিপ্লেক্স এগুলো কিন্তু রাখতে হবে। এই যে জিনিসগুলা আমরা একটু এসইওর সাথে কল্পনা করি যে এসইও কোনটা। দেখেন এই যে ব্র্যান্ডের দোকান কোন ফ্লোরে কি কি থাকবে, এইগুলা হচ্ছে ধরে নিলাম আমাদের ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট থাকবে, কোথায় কি থাকবে, এইটা হচ্ছে ওয়েবসাইটের অন পেজ এসইও, হ্যাঁ। অফ পেজ এসইও কোনটা? ধরেন শপিং মলটা যদি শহরের ভেতর হয় তাহলে নর্মালি ধরেন লোকজন যাবে, কিন্তু যদি শপিং মলটা শহরের বাইরে হয় তখন আপনাকে কি করতে হবে? শহরের মধ্যে গিয়ে আপনাকে মাইকিং করতে হবে, পোস্টারিং করতে হবে, প্রচারণা চালাইতে হবে, মার্কেটিং করতে হবে। সো শহরের মধ্যে থেকে একটা ট্রাফিক কিন্তু বা একটা লোকজন কিন্তু আপনাকে শহরের বাইরে সেই শপিং মলটাকে নিয়ে যেতে হবে। সেম ভাবে মানে এইটা কিন্তু অফ পেজ এসইও, মানে ওয়েবসাইটের যে আমরা বাইরে থেকে একটা ট্রাফিককে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছি, ঠিক আছে। সো এটা কিন্তু অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। এখন দেখেন টেকনিক্যাল এসইওটা কি? এই যে শপিং মলের যে স্ট্রাকচারটা, আপনি কিভাবে স্ট্রাকচার করলেন, কিভাবে পার্কিং করলেন, কোথায় গাড়ি গেল, কোথা দিয়ে বেরোলো, এইগুলা যে ক্যালকুলেশন করা, এইগুলো কিন্তু মানে ওয়েবসাইটের ক্ষেত্রে এইগুলা হচ্ছে টেকনিক্যাল এসইও, হ্যাঁ। সো টেকনিক্যাল এসইওর আরো কিছু জিনিস আছে, আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব। টেকনিক্যাল এসইও কনসেপ্ট আমরা মোটামুটি একটা কনসেপ্ট নিচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব যাতে এই এসইও গুলো আমাদের খুব ভালো হয়। সো টেকনিক্যাল এসইও প্রথম যে জিনিসটা আমাদের যেটা পড়ে সেটা হচ্ছে ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন, হ্যাঁ। সো ডোমেইন হোস্টিং একটা ওয়েবসাইটের কিন্তু সবচেয়ে বড় জিনিস, এটা অনেকেই এসইও এর মধ্যে মানে না, কিন্তু আমি মনে করি আচ্ছা এই তানভীর ভাই, আমি জানি ওই শাকত ভাইয়ের কথা যেটা দিচ্ছেন আপনার গ্রুপে, শুনতে পাচ্ছেন তানভীর ভাই? হ্যালো, এই লোকটা এই মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্টের কথা শুনে মনে চলে গেছে। যাই হোক, শাকত ভাইয়ের হচ্ছে ইউএস এর অ্যাকাউন্ট খুলছে, তার ইউএস এতে রিলেটিভ আছে, এখানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে। আসলে বললেন আসছে। যাই হোক, আমরা চলে যাই যে টেকনিক্যাল এসইওটা আসলে কোথায় কি কাজে কেমনে কি লাগবে। প্রথমে হচ্ছে আমরা যেটা বললাম যে ডোমেইন নেম আর হোস্টেল। অনেকেই ডোমেইন নেম হোস্টেল মধ্যে ধরে না, কিন্তু আমি মানে এটাকে অনেক বেশি গুরুত্ব দিই। ডোমেইন নেম আর হোস্টেল একটা বিজনেসের ক্ষেত্রে নাম কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। মানে আপনাদের যে যা বিজনেস করবেন না কেন, ইন ফিউচারে অনেকেই এখানে বিজনেস করবেন। আমার অলরেডি সকালের ব্যাচে মোটামুটি ৬-৭ জন আছে যারা অলরেডি বিজনেস এবং মোটামুটি দাঁড় করায় ফেলাইছে বিজনেস। তারা যদি এটাকে কন্টিনিউ করে একটা সময় গিয়ে তারা ভালো একটা রেভিনিউ পাবে। ইভেন একজন ওই যে মাসুদ নাম, অনেকে হয়তো চিনবেন, উনি হচ্ছে এই ফেসবুকের, উনি হচ্ছে লোকজনের বিজনেস গ্রো আপ করবে। মানে কালকে একটা $5
চালাইছে এই ফেসবুকের বিজনেস গ্রো আপ বা অনলাইন বিজনেস, মানুষের বিজনেস গ্রো আপ করার জন্য সে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আজকে তার বললো যে কত 7 জায়গা থেকে ফোন আসছে যে তারা পার্সোনালি মিট করে তাদের বুঝায় তাকে বিজনেস করে না কেন, এই নামটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই নামের ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, এই নাম দিয়ে আসলে কি বোঝাচ্ছে, যাতে নামটা দিয়ে মোটামুটি মানুষের কাছে পৌঁছানো দেয়, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। এসইওর ক্ষেত্রেও, এসইওর ক্ষেত্রে কি জিনিসটা লক্ষ্য করবেন, যখন আপনি কোনো ই কমার্স সাইট বা কোনো কিছু করবেন, মানে .com.bd ডোমেইন নেবেন, আমি আবার বলতেছি .com দেখবেন আমাদের দেশের কত ফেমাস আছে, ব্রাস, ইভ্যালি সবগুলো দেখবেন 5 অক্ষরের ডোমেইন নেওয়া এদের। হ্যাঁ, সো এগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি ডোমেইন। আমি আবার বলতেছি এগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি ডোমেইন। এই ডোমেইন গুলো নিলে পরে কিন্তু আপনার অটোমেটিক্যালি অর্গানিক একটা ট্রাফিক জেনারেটেড হবে। বুঝতে পারতেছেন ভাই? কত ক্যারেক্টার বললেন, কথাটা একটু খেয়াল বুঝতে পারিনি, এটা একবার বলবেন? হ্যাঁ শিওর। মানে আমি বলতেছি না এটাই নিতে হবে, এটা নেওয়া ছাড়া সাকসেসফুল হবে না। তবে 7 ক্যারেক্টারের 7 লেটারের ডোমেইন, 7 লেটারের নিচে বা 7 লেটারের ডোমেইন গুলাতে বেশি এসইও ফ্রেন্ডলি হয়। বুঝতে পারছেন তামিম ভাই? জি ভাই। সো আর হোস্টেইনের বিষয়টা ক্লিয়ার করি। আসলে অনেক ধরনের হোস্টেইন আছে। আমরা সাধারণত প্রথম অবস্থায় শেয়ার্ড হোস্টেইন ইউজ করি, যেটার দাম কম। এই যে হয়তো বা 100 টাকা বা 110 টাকা 1 জিবি বা এরকম পাওয়া যায় আর কি, শেয়ার্ড হোস্টেইন যেগুলো। হ্যাঁ, এইগুলো আসলে আমরা প্রাথমিক অবস্থায় এগুলাই ইউজ করব, কারণ এইগুলা ইউজ করাতে আমাদের মানে কস্টিংটা অনেক কম হবে। শেয়ার্ড হোস্টিং বা এগুলো ছাড়া আসলে নর্মাল ওয়েবসাইট গুলোর জন্য শেয়ার্ড হোস্টিং, কিন্তু শেয়ার্ড হোস্টিং নেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে এই হোস্টেইনের রুটটা কোথায়, এটা ইউএস এর হোস্টেইন না কানাডার হোস্টেইন না মানে সার্ভারটা কই, ওদের মেইন সার্ভারটা কই। সো এইটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, সবাইকে বলতেছি। হ্যাঁ, সো শেয়ার্ড হোস্টেইন কিন্তু এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আসে হ্যাঁ ইউএস হোস্টেইনটা ফার্স্ট, কিন্তু ইউএস এর হোস্টেইন কিন্তু শেয়ার্ড হোস্টেইন কিনতে গেলে টাকা বেশি লাগে, খেয়াল করছেন কিনা? হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছে? এই তো ভাই ভালো আছি। খুব সমস্যা মধ্যে, বুঝছেন ভাই, কারেন্ট যাইতেছে আসতেছে, ফোনেও চার্জ ছিল না, নেটওয়ার্ক সমস্যা ছিল, সবই এই অবস্থা। ঠিক আছে, আজকে কারেন্টের খুব সমস্যা। আজকে কি করাইতেছেন ভাই? টেকনিক্যাল এসইও সম্পর্কে একটা ওভারভিউ দিচ্ছি। যাক, আমি সামিল ভাই তো ভিডিও দিবেন, এখান থেকে দেখে নিব। সামিল ভাই, আপনি আমার গতদিন যে আপনি ফোন দিছিলেন, বুঝছেন ভাই, এর দিকে তারপর একটা আমার ফ্রেন্ড একটা বড় রকম একটা বিপদ হয়ে গেছে, বুঝছেন। আমি ইমার্জেন্সিতে ছিলাম, পরে আমি অনেক রাতে বাসায় গেছি, পরে আর এটা জানাইতে পারিনি। ওই দাদার কাছে বলেন, বুঝছেন, মানুষটা তো আছে, মানে মানুষটার কাছে বলেন। আচ্ছা ঠিক আছে, ওই মানুষটার কাছে বললাম। আচ্ছা, সো আমরা যাই একটু সামনের দিকে, যেহেতু আমরা একটা টাইম নষ্ট করছি। আসলে টাইম নষ্ট বলতে এখানে গিয়ে দেখছি ওরা কি করে। তানভীর ভাই মনে হয় এখনো ওইখানে আছে, ইউএস এর মাইক্রো ওয়ার্কারের ভেরিফাইড অ্যাকাউন্টের কথা শুনে। যাই হোক, আচ্ছা, সো শেয়ার্ড না, ভিপিএস দেওয়া হয় না, কারণ প্রথম পিনটা আপনার ইউএস এর যে ঠিকানা, এই ঠিকানা মাইক্রোওয়ার্কে পাঠাবেই, ভিপিএস দেওয়া হয় না সামিল ভাই।
না ওইটা হচ্ছে প্রথমবার, যাই হোক সেগুলো ধরেন ঝামেলা, আপনারা পেইড ভিপিএস দিয়ে ইউএসএ অ্যাকাউন্ট করে কাজ করলেন, কিন্তু আপনার প্রথম যখন উইথড্রটা দেবেন তখন অবশ্যই সেই পিনটা ইউএস এর ওই অ্যাড্রেসে যাবে। যদি আপনার কোনো রিলেটিভ থাকে সো সে ওইটাকে পেয়ে স্ক্যান করে আপনাকে পাঠিয়ে দিল বা বলে দিল, আপনি কাজ করতে পারলেন। সো ইউএস এ যাদের রিলেটিভ আছে তাদের ক্ষেত্রে এটা সম্ভব। ওকে, আমরা হ্যাঁ ভাই মানে বললাম যে রিলেটিভ থাকলে ওইখানে তো জাস্ট ইয়েটা যাবে, কোডটা যাবে, তাই না? হ্যাঁ কোডটা যাবে। আর ফোন নাম্বার এগুলো তো আমরা ম্যানেজ করে দিলেই হয়। হ্যাঁ এগুলো আমরা ম্যানেজ করে দিলেই হয়, ফোন নাম্বার ভিপিএস সব কিছু ম্যানেজ করে দিলে। আচ্ছা, হোস্টিং এর কথা বলতেছিলাম যে আমরা হোস্টিং নেওয়ার সময় অবশ্যই প্রথম অবস্থায় শেয়ার্ড হোস্টিং নেব। শেয়ার্ড হোস্টিং নিলে পরে কি হবে, আমরা কিন্তু শেয়ার্ড হোস্টিং এর অরিজিনটা কোথায়, সার্ভারটা কোথায় সেটা জেনে নেব। অবশ্যই আমরা ইউএস এর সার্ভার নোট ট্রাই করব, এর সার্ভারটা একটু ফাস্ট বেশি। হ্যাঁ, সো ডোমেইনের কথা বললাম হোস্টিং। তারপরে আছে হচ্ছে ভিপিএস হোস্টিং, যেটা এটা নিতে পারি কিন্তু এটা কিন্তু এক্সপেন্সিভ হোস্টিং। হ্যাঁ, ভিপিএস হোস্টিং যেটা এটা আরেকটু এক্সপেন্সিভ শেয়ার্ড হোস্টিং এর চেয়ে, কিন্তু এটা যখন আমরা বিজনেসটা একটু বড় পর্যায়ে যাবে তখন আমরা ভিপিএস হোস্টিং নিয়ে নেব। এইটা হচ্ছে মানে এক্সপেন্সিভ একটু। তারপরে আছে হচ্ছে ক্লাউড হোস্টিং। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে যারা ক্লাউড হোস্টিং ইউজ করে, বা অনেকেরই ধারণা আছে ক্লাউড হোস্টিং সম্পর্কে। সো ক্লাউড হোস্টিং তো এক্সপেন্সিভ, ভিপিএস এর চেয়েও এক্সপেন্সিভ ধরতে পারেন। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। এটা তো অনেক এক্সপেন্সিভ, যেমন ফেসবুকের হোস্টিং আছে, গুগলের, মানে এগুলো হচ্ছে নিজস্ব এদের ডাটা সেন্টার আছে, মানে এই হোস্টিং গুলো এগুলো হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। সো এটা তো মোর এক্সপেন্সিভ। ঠিক আছে, সো কোথা থেকে হোস্টিং নিচ্ছেন সেটাও একটা ডিপেন্ড করেন, কোন ডোমেইন নিচ্ছেন সেটাও একটা ডিপেন্ড করে। সো ডোমেইনটা অবশ্যই .com.bd যদি ডোমেইন নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে 7 ওয়ার্ড বা 8 ওয়ার্ডের বেশি আসলে আমরা না যাই। হ্যাঁ, সো গেলে পরে এর বেশি গেলে পরে একটু আমাদের লোকালাইজ করতে সমস্যা হবে। গেল ডোমেইন হোস্টিং এর বিষয়টা। এবার আসেন হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটা আছে টেকনিক্যাল এসইও, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেনু এবং সাব মেনু। ওয়েবসাইটের কি বলে এগুলোকে, পেজ এবং সাব পেজ। পেজই তো বলে, যাই হোক, যে উপরে হোম, অ্যাবাউট মি বা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে দেখাই, নেভিগেশন বার বলে ওটাকে না? হ্যাঁ, নেভিগেশন বারের মেনু আর কি। হ্যাঁ ন্যাব বার। সো এইগুলাকে আপনারা কি পরিমাণে রাখবেন এইটার উপরেও কিন্তু ডিপেন্ড করে, যে এইটাকে কি পরিমাণ রাখবেন, কয়টা মেনু রাখবেন, কয়টা সাব মেনু রাখবেন। আমার মতে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি যে 6টার বেশি মেইন মেনু রাখবেন না, আর 10 থেকে 12টার বেশি সাব মেনু রাখবেন না। তাইলে আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইমটা বেড়ে যাবে। হ্যাঁ, দেখি আমরা ওয়ালটনে কয়টা রাখছে। ওয়ালটন এখন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটে আসলে আপনাদের বেশি মেনু করতেই হবে, কারণ সেখানে কথা বলতে নর্মালি ধরেন ব্লগ সাইট তৈরি করলেন, দেখেন এরা কিন্তু 5টা রাখছে, মেইন মেনু 5টা, 1 2 3 4 5। অধিকাংশই দেখবেন যে মেইন মেনু 5টা রাখতেছে। হ্যাঁ, আর সাইনও হচ্ছে যে এগুলোর মধ্যে অ্যাবাউট আস এর মধ্যে দেখবেন অনেকগুলো আছে, যে অ্যাবাউট আস এ ক্লিক করলে এই যে দেখেন অনেকগুলো আছে। সো সাব মেনু 10 থেকে 12টার দিবেন না প্রাথমিক পর্যায়ে, যদি আপনারা শেয়ার্ড হোস্টিং ইউজ করেন। বুঝতে পারছেন কি বলছেন? সব মিলায় 10 থেকে 12টা না ভাই, শুধু অ্যাবাউট আসের নিচে 10 থেকে 12টা বলতেছি। সব মিলায় সাব মেনু যেগুলো আছে, মানে মেইন মেনু বাদে, মেইন মেনু মেনু 10 থেকে 12টা রাখার ট্রাই করবেন, না হলে নাই, কিন্তু ট্রাই করেন এটা। ঠিক আছে, ওকে। সো এইটা গেল হচ্ছে আপনার সেকেন্ড একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো মানে খুবই সিম্পল পয়েন্ট, কিন্তু এই ইনফরমেশন গ্যাদার করতে আমাকে ঘাটতে হচ্ছে বলতে আমাকে কিন্তু কাজ করতে হয়েছে, তারপরে ইনফরমেশন গুলো আমি গিয়ে পাইছি যে এইটা করলে এই জিনিসটা হয়। সো পয়েন্ট গুলো আপনারা জাস্ট একটু 1-2টা ওয়ার্ডে লিখে রাখতে পারেন হাতের কাছে। জি ভাইয়া, জি। সো
সো প্রথম পয়েন্টটা বললাম হচ্ছে ওয়েব হোস্টিং বিষয়, সেকেন্ড পয়েন্টটা মেনুর বিষয়, থার্ড পয়েন্টটা হচ্ছে আপনাদের পেজ স্পিডাইজেশন বা পেজের যে স্পিড, এটা অলরেডি আমি দেখাইছি পেজ এসইও এর মধ্যেই আসলে উল্লেখ করছিলাম, এটা যদিও টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। সেটা বিভিন্ন ধরনের প্লাগইন আছে। তো লাস্ট ক্লাসে আমরা কি প্লাগইনটা দেখছিলাম? ডাব্লিউপি দেখছিলাম, ডাব্লিউপি রকেট মানে ডাব্লিউপি, আচ্ছা হ্যাঁ ডাব্লিউপি রকেট প্লাগইন দেখছিলাম, এটা দিয়ে তো যে শেয়ার করলাম স্পিডাইজেশন। হ্যাঁ এরকম কিছু প্লাগইনের কথা বলতেছি ওয়ার্ডপ্রেসের, যেগুলো দিয়ে আমরা স্পিড মানে প্রত্যেকটা প্লাগইন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে করে দেখবেন যে এটা দিয়ে কি স্পিড বাড়তেছে কি হচ্ছে। সো আমি প্লাগইন গুলোর নাম বলতেছি, এই প্লাগইন গুলো যদি জানেন, এই প্লাগইনের শুধু নাম জানেন, আপনার কিছু লাগবে না, এই প্লাগইন গুলো ইনস্টল দিয়ে করবেন, দেখবেন আপনার ওয়েবসাইটের স্পিডটা আগের থেকে কত বাড়ছে। আমরা প্রথম দিন দেখছিলাম ডাব্লিউপি রকেট, সেম আছে হচ্ছে ডাব্লিউপি সুপার ক্যাশ, তারপর হচ্ছে ডাব্লিউপি ফাস্টেড ক্যাশ, তারপর হচ্ছে SMUSH, হ্যাঁ স্মাশ যেটা আছে, তারপরে হচ্ছে লাইট স্পিড ক্যাশ, তারপরে হচ্ছে আছে অটো অপটিমাইজেশন, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল CSS, তারপরে শর্ট পিক্সেল। মানে এই যে যতগুলা প্লাগইনের নাম বললাম, এই সবগুলা প্লাগইনই মোটামুটি আপনার পেজের স্পিডকে অনেক বেশি বাড়াবে। ঠিক আছে, এই প্লাগইন গুলা ধরেন অ্যাজ এ ওই যে আপনার শোরুম, এই শপিং মল চালাইলে আপনাকে এয়ার ফ্রেশনার দিতে হবে, ক্লিনিং করতে হবে, সো এইগুলা কিন্তু এই অ্যাজ এ হিসাবে চলবে। সো আপনি ধরেন এই যে যেগুলো বললাম, এর কিছু কিছু প্লাগইন আছে যে এই প্লাগইনটা আপনার ওয়েবসাইট রানিং অবস্থা আছে, 15 দিন পর বা 10 দিন পর এই প্লাগইনটা দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড বা ইটা থাকবে। যেমন যে ইশের যেটা আছে লাইট স্পিড ক্যাশ আছে, যেটা আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে হয়ে গেলে পরে, ক্যাশ ট্যাশ জমে গেলে পরে, তখন 15 দিন পর পর গিয়ে খালি ওইগুলাকে ডিলিট করে দিলেন। সো আপনার ওয়েবসাইটের স্পিড গুলাকে ঠিক থাকলো। আপনারা হয়তো জানেন না, 1 সেকেন্ড একটা ওয়েবসাইটের স্পিড 1 সেকেন্ড কমে যায়, সেক্ষেত্রে আপনার ট্রাফিক অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, মানে বুঝতেছেন অবস্থা? আমাকে লিখতে হবে ভাই সাইট বক্সের নাম। আচ্ছা, আমি কি প্লাগইন গুলোর নাম আবার বলবো? জি জি, আরেকবার একটু বলেন, আমার 2-3টা বেশি বলেন, 4-5 করে একটু। আচ্ছা, ডাব্লিউপি সুপার ক্যাশ, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ব্লুপি ফাস্টেড ক্যাশ। এটা কি বলেন? ব্লুপি? না না, ডাব্লিউপি। ও ডাব্লিউপি, আচ্ছা আচ্ছা, ডাব্লিউপি ফাস্টেড, হ্যাঁ ফাস্টেস্ট ক্যাশ। FAST নাকি FIRST? FASTEST, ফাস্টেস্ট। আচ্ছা আচ্ছা, হইছে, হ্যাঁ। আচ্ছা, এরকম বলার চাইতে আমি ভাই একটু কষ্ট আমাদের চ্যাটে লিখিয়ে দিই। জি ভাই, লিখলে সহজ হবে। আর আপনি ইউএসএ অ্যাকাউন্টের নাম শুনে সেই যে গেছেন ওই ক্লাসে, আর আসেন না। না ওখানে ভাই এখন আমি রেকর্ডিং চালু করে রাখছি। এইগুলা প্রত্যেকটা প্লাগইন আপনাদের ওয়েবসাইটে দিয়ে রাখবেন। সবগুলো প্লাগইন একবার ইনস্টল দিয়ে রাখবো। আপনি প্লাগইন গুলোর মধ্যে ঢুকে ঢুকে দেখবেন যে কোনটার কাজ কি। হ্যাঁ, কাজ কি দেখলেই বুঝতে পারবেন কোনগুলো ইনস্টল দিয়ে রাখবেন, কোনগুলা করে রাখবেন। ঠিক আছে, এইগুলা দেখলেই বুঝবেন। এগুলো কি ফ্রি প্লাগইন? মোস্টলি ফ্রি প্লাগইন। ক্যাশ বানা লাস্টেরটা বলেইছো, এটা ঠিক করে নিন, CAC হবে। এগুলো সব ওয়ার্ডপ্রেসের না ভাই? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের।
অনেকেই কি করে এসইও করলে পরে যখন আপনার এসইও করবেন, আপনারা প্রফেশনালি যখন এসইও করবেন, এই এসইও তো মনে হয় ইমরান ভাই এসইও কোর্স করতেছেন তাই না? আমার কথা বলছেন? হ্যাঁ এসইও না, ওয়ার্ডপ্রেসের কোর্স। আচ্ছা যাই হোক, তো এই যখন এসইও করবেন তখন দেখা যায় কেউ একটা সাইট দিল, তখন তার সাইটে এগুলো প্লাগইন ইনস্টল দিয়ে ওই কাজগুলো মানে এগুলা যে মাইনুল ভাই দেখলেন না কি করলো, যে হয়তোবা আপনার কোডের মধ্যে মানে অনেক আছে, যেমন এই যে অটো অপটিমাইজেশন, যেটা কোডের মধ্যে অনেক সময় দেখা যায় র কোড করে যে ওয়েবসাইট গুলা করা, এই ওয়েবসাইট গুলোর মধ্যে অনেক কমপ্লেক্স কোড ঢুকে যায়, মানে কমপ্লেক্স থিওরি বা লুপ, অনেক সময় অনেক দেখা যায় যে ইনফিনিটি লুপে পড়ে গেছে, কিন্তু কোডারও টের পায় নাই, এর জন্য স্পিড আর কি কমে গেছে পেজের, হ্যাঁ খুঁজে পাচ্ছে না। সো এই অটো অপটিমাইজেশন এইসব লুপ টুপে পড়লে পরে লুপ গুলা ইন্ডিকেট করে দেখায় দিয়ে ওই লুপ গুলাকে ঠিক করে দেয়, ঠিক আছে? সো এই বিষয়গুলা মানে যে ওয়েবসাইটে করবেন এসইও এগুলাতে মোটামুটি ইনস্টল দিয়ে, আর ডাব্লিউপি রকেট তো আছেই, অনেকেই ডাব্লিউপি রকেট ইউজ করে, সো এগুলা ইনস্টল দিয়ে একটু ক্যাশ এগুলা করে আপনারা পেজের স্পিড খুব ইজিলি বাড়াইতে পারেন, ঠিক আছে? আমার একটা গিগ আছে ভাই ফাইবার, এটা নিয়ে। কি গিগ আমাদের দেখান একটু, আমরা দেখি। এই যে স্পিড অপটিমাইজেশন। তাহলে আপনি চুপ করে থাকেন কেন? আমি হয়তো একটু কম জানি, তাহলে আপনি এগুলা নিয়ে আর একটু ভালো করে বলতে পারেন না? খালি শিখবেন কেন? শেখাবেন না সবাইকে? শেয়ার করাই তো করবেন। কি কি কাজ করেন আমাদের সাথে একটু শেয়ার করেন স্পিডে। আমি তো স্পিড অপটিমাইজেশন এতটুকুই জানি, এর বেশি খুব বেশি জানি না ভাই। এগুলা দিয়ে হচ্ছে গিয়া করছিলাম আমি একটা কাজ, আর অ্যাডভান্স কিছু শেখা হয়নি। আর ফাইবারের ওইখানে কাজও পাই না তো তেমন একটা। জি বলেন ভাই, আপনি ক্লাস রেকর্ড করেন কিভাবে? মানে স্ক্রিন রেকর্ডার দিয়ে না অন্য কোনো কিছু দিয়ে? স্ক্রিন রেকর্ডার দিয়ে। কেন? আচ্ছা, স্ক্রিন রেকর্ডার আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করি, অফিস থেকে দিয়েছে, আমি নিজে কিনে। ও আচ্ছা, মানে আমি শুনতেছি। আপনারা মিউট অবস্থা থাকলে সময় দেখা যায় যে স্ক্রিন রেকর্ডার দিয়ে করলে সাউন্ড আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওরকমই হয়। হ্যাঁ কি বললো? শামিউল ভাই বলছিল কি? বুঝলাম না। OBS স্টুডিও জানি না, এটা সম্পর্কে আইডিয়া নেই। আমার অফিস থেকে এটা দিছে ফ্রি, ওরা পে করে মানে টাকা দিয়ে কিনে নিছে, আমার দিছে, আমি ইউজ করি, আমি জানি না এটা কেমন কি। যাই হোক, আমরা একটু সামনের দিকে আগেই, আমরা মোটামুটি একটু ধারণা নেই। আন্ডারস্ট্যান্ড করি। ওকে, সো একটু সামনের দিকে আগেই। সো টেকনিক্যাল এসইও, হ্যাঁ এগুলা গেল। তারপর আরো অনেক কিছু আছে এর মধ্যে। আপনার ওয়েবসাইটের আর্কিটেকচার কেমন হবে, কি থাকবে, তাদের রুট ডিরেক্টরিতে কি থাকবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু কিছু কিছু রোবট আছে, জানেন যে ওরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে গুগল রোবট গিয়ে বিভিন্ন ওয়েবসাইট সবকিছু চেক করে, বা আপনারা যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন আপনাদের ওয়েবসাইটে কিন্তু কোনো লোক আসবে না, গুগল অ্যাডসেন্স আপনাদের দেবে, কিন্তু ওদের অনেক রোবট আছে বা অনেক কিছু আছে, এগুলা হচ্ছে আসলে এই যে গুগলের র্যাঙ্কিং বা ই করে। সো এই রোবট গুলোকে আপনাদের কিছু কিছু জায়গায় আসলে অ্যালাউ করতে হবে, আর কিছু কিছু জায়গায় হচ্ছে এদেরকে ডিসঅ্যালাউ করতে হবে। যেসব জায়গায় ডিসঅ্যালাউ করেন সেসব জায়গায় দেখবেন যে আপনি নিজে ঢুকতে গেলে পরেই দেখবেন যে ইটা কি জানো
লেখা আসছে ক্যাপচার লেখা আই এম নট রোবট, এটা ফিল আপ করে তারপরে যাইতে হচ্ছে। সো সেসব জায়গাতে রোবট অ্যালাউ নাই। রোবট কিন্তু মোটামুটি সব ফ্রন্ট পেজ বা সবই পেজে রোবট অ্যালাউ থাকে, রোবটও এখানে ঢুকতে পারবে। কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট ক্রিয়েশন বা কিছু কিছু জায়গায় দেখবেন রোবট অ্যালাউ নাই। সো সেসব জায়গায় কিন্তু শুধুমাত্র মানুষ অ্যালাউ করতে পারে, ক্যাপচা বা আই এম নট রোবট এগুলো ফিল আপ করে সামনের দিকে যাইতে পারে। ঠিক আছে, সো কোথায় কোথায় রোবট অ্যাপ্লাই করবেন, কোথায় কোথায় কি করবেন সেটা আমি একটু দেখাই। আমার স্ক্রিন তো শেয়ার আপনাদের সাথে না? জি জি ভাইয়া। সো দেখেন এখানে যে moz.com এটাতে আমি ঢুকি, এদের আমি একটু আগে দেখছি এদের রোবট কি করা আছে, বুঝেন বিষয়টা আসলে কি। দেখেন এটা মজ হচ্ছে এসিওর ধরনের যে আমরা বিভিন্ন টুল টুল দেখছি না, এরকম ধরনের একটা টুল। আমি এটাতে কিছু তেমন কিছু দেখাবো না, এখানে অনেকগুলো টুল আছে, যাই হোক ফ্রি এসিও টুলস, এখানে কিছু দেখাবো না। আমি জাস্ট দেখাবো যে এরা কিভাবে রোবট অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই কিভাবে করছে এখানে দেখেন, আমি দেখাই moz.com/robots.txt ডিরেক্টরিতে এই ফাইলটা আপলোড করছে, খেয়াল করেন রুট ডিরেক্টরিতে এই ফাইলটা আপলোড করছে। ওয়েবসাইটের যে রুট ডিরেক্টরি আছে তাদের মাঝে এই যে ইউজার এজেন্ট স্টার দিয়ে এই গুলাতে রোবটকে অ্যালাউ করছে, মানে রুট ডিরেক্টরি যেসব ফাইল আছে সেই এইগুলো কিন্তু সেই ফাইলের পাথ। হ্যাঁ, এই ফাইলগুলাতে রোবট অ্যাক্সেস করতে পারবে। আর এই ডিসঅ্যালাউ যেগুলাতে দিছে, মানে এই যে প্রোডাক্ট/কন্টেন্ট এর মধ্যে রোবট অ্যালাউ করতে পারবে না। তারপরে পেজ স্ট্যাম্প, থাম্বস, এপিআই ইউজার, এই জিনিসগুলাতে এই ফাইলগুলাতে রোবট অ্যালাউ করতে পারবে না। এটা কিন্তু ওরা দিয়ে দিছে, খেয়াল করছেন? জি দেখেন একটু কোডটা আমি আপনাদেরকে দেই। ভাই তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটে কোথায় দিব আর কোথায় ডিসঅ্যালাউ করব? এখন দেখেন আপনারা একটা সিম্পল জিনিস যে আপনারা আপনাদের কোন পেজগুলোতে দিবেন, আপনাদের হোম পেজে দিতে পারেন, রোবট এসে গুরুক ওখানে কি নাই, কোন পেজগুলোতে আসলে ডিসঅ্যালাউ করবেন এই জিনিসগুলা যেগুলো আপনার রেস্ট্রিক্টেড। যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনার সাইটের মধ্যে যদি অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করা থাকে, আপনার সাইটের যেসব অ্যাডমিন সেকশন আছে, যেসব মানে এই যে সেনসিটিভ বিষয়গুলো আছে, দেখেন এরা কোথায় কোথায় দিছে। লাস্টে ডিসঅ্যালাউ করছে অ্যাডমিন প্রিভিউ, তারপর হচ্ছে কোশ্চেন ভিউ কাউন্টস, ঠিক আছে, কমিউনিটি কিউ কোশ্চেন ভিউ কাউন্টস, মানে ওদের মনে হয় কাউন্টার কোনো লাগানো আছে ওদের, সেই কাউন্টস। তারপর হচ্ছে ভেন্ডর, মার্কেট প্লেস, কন্টেন্ট অডিট, মেসেজ, লোকাল ডিটেলস, দেখছেন চেক আউট, আপনার সাইটে কোনো মেসেজ থাকলে পরে সে মেসেজ ওদেরকে দিলেন না। থাম্বস, এপিআই ইউজার, ঠিক আছে, ইউজারের কোনো আপনি দিলেন না। ইউজারের যে ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরে তো আপনার সার্ভারে এসে তাদের আইডি পাসওয়ার্ড জমা হবে, সেই আইডি পাসওয়ার্ড গুলাকে আপনি দিলেন না, ঠিক আছে, দিলেন না। সো এই যে প্রোডাক্ট কন্টেন্ট এগুলাতে ডিসঅ্যালাউ করছে, অ্যালাউ করছে যে লোকাল প্রোডাক্টস গুলা দেখতে। প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু প্রোডাক্টকে অ্যালাউ করছে, প্রোডাক্ট গুলা দেখতে পারবে, কিন্তু প্রোডাক্টের যেসব কন্টেন্ট আছে সেগুলোকে কিন্তু সে তারা অ্যালাউ করেনি। সো প্রোডাক্টের কন্টেন্ট যাইতে গেলে আই এম নট রোবট ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো এই যে এগুলা একটু দেখবেন, এই যে পেজ গুলা দেখেন, পেজ গুলাতে দিছে, মানে যে যত পেজ আছে সব পেজ অ্যালাউ করছে, ডোমেইন গুলাতে দিছে, অ্যাঙ্কর গুলাতে দিছে, দেখতে পাচ্ছেন। আসলে আপনারা একটা মানে জাস্ট এরকম একটা ফাইল আপনাদের নিজেদের মতো, এটা এদের রিসার্চার টুল স্ল্যাশ দিয়ে দিয়েছে না, আপনাদের হয়তো অন্য ডিরেক্টরি হবে। এই ডিরেক্টরিতে জাস্ট এরকম একটা ফাইল, টিএক্সটি ফাইল মানে নোটপ্যাড একটা ফাইল বানায় জাস্ট আপলোড দিয়ে দিলে পরে রোবট করতে পারবে আর অ্যালাউ করতে পারবে না। কোথায় আপলোড দিব, কোথায় আপনাদের মানে আসলে এগুলো তো সব মোটামুটি ওয়েব ডিজাইনে চলে যায়, হ্যাঁ, বা ওয়েব ডেভেলপমেন্টে চলে যায়। এগুলো হচ্ছে আপনাদের সার্ভারে আপলোড দিবেন। আপনাদের যে সার্ভারের কথা বললাম না আমরা, হোস্টেইন যেখানে, বা আমাদের রুট ডিরেক্টরি, বা হচ্ছে কি বলে এটাকে সি প্যানেল, নাম শুনছেন সি প্যানেলের? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে গিয়ে আপলোড দিতে হবে কিন্তু।
এই এইগুলা কিন্তু ব্লগারে বা ওয়েব 2 তে আসলে এগুলা সম্ভব না। কমপ্লেক্স মনে হচ্ছে কি বেশি। ব্লগারের মধ্যে একটা দিছিলাম ওই যে কাস্টম রোবোটিক্স যে, তারপর এই যে এটা দিছি আপনারা দেখছি ইউজার এজেন্ট টেস্টার দিল, এটা দিতে বলছিল, মানে এটা ভিডিওতে দেখছেন এরকম দিতে বলছিল। এটা দিয়ে কি আসলে কোনো লাভ হয়েছে? মানে ব্লগারে দিতে পারেন না, ওটা আপলোড দিলেই হয়ে যাবে, কিন্তু সেটা না আমাদের মানে আসলে লাভ হয়েছিল কিনা এটা তো জানি না, আমি ভিডিওতে দিয়ে দিছি আর কি। না যে শুনে নিজের ওয়েবসাইট এগুলো দিবেন না, তো কোডই বুঝতে পারতেছি না এসব কি লেখা কি বুঝলাম না। এই সাইট এক্সএমএল করা কি ওই গোটেরই একটা ফাইল আর কি। যাই হোক, আপনারা ইউজার এজেন্ট কে ডিসঅ্যালাউ করছে আর অ্যালাউ সব বাদ বাকি সবাই। এটা কি করছে? শুধু ইউজার এজেন্ট কে ডিসঅ্যালাউ করছে রোবটে, আর কিছু করে নাই তো। আপনি এই তিনটা লাইনই দিছিলেন? বুঝতে পারছি কি করছে, নরমাল। সো এইগুলাকে আপনাদের নিজেদের একটু মাথা খাটাইতে হবে যে সেটা কিছুই না, কোন ফাইলটাকে আপনারা রোবটকে অ্যাক্সেস করে দিতে চান আর কোন ফাইলটাকে দিতে চান না। ঠিক আছে, সেগুলোকে জাস্ট খালি এখানে লিখে রুট ডিরেক্টরি txt ফাইল আপলোড করে দিলেই হবে। এর পাশে কি একটা তালা চিহ্ন আছে না? জি ভাই। কই হ্যাঁ হ্যাঁ আছে 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 এই যে তালা চিহ্ন। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে এই তালা চিহ্ন নাই, সেগুলো হচ্ছে SSL সার্টিফাইড না, বা সেগুলো হচ্ছে নন সিকিউরড লেখা দেখবেন এখানে তালা চিহ্ন ছাড়া যেগুলো। হ্যাঁ, সো SSL সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। অধিকাংশ হোস্টেইনের সাথে SSL সার্টিফিকেট ফ্রি দেয়, ফ্রি না দিলে আপনাদের অবশ্যই SSL সার্টিফিকেটটা পারচেজ করতে হবে। SSL সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু গুগল র্যাঙ্কিং এর সময় ঝামেলা করে, হ্যাঁ, যে আপনার সাইটটা সিকিউরড না। হ্যাঁ, দাঁড়ান, SSL ছাড়া একটা ওয়েবসাইটের নাম বলেন তো। কি ওয়েবসাইট আছে? SSL ছাড়া ওয়েবসাইট কি আছে? এই যে পাইছি দেখেন, আর recruiten.net, এটা দেখছেন নট সিকিউর। এই যে SSL নেই। জি ভাইয়া, এগুলো কিন্তু নট গুগল সিকিউর লিখে দিচ্ছি। এগুলো কিন্তু গুগল র্যাঙ্কিং করবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এইগুলা মাথায় রাখলে পরে মোটামুটি মানে বেসিক টেকনিক্যাল এসইও, যদিও আমি টেকনিক্যাল এসইও নিয়ে আরো দেখাবো, কোনো সমস্যা নেই। টেকনিক্যাল এসইও কি সে ওয়েবসাইট যে সব ওয়েবসাইট রিলেটেড? কিসে রিলেটেড হবে বলেন? এসইও পুরো ডেটা ওয়েবসাইট রিলেটেড। অন পেজ তারপরে যে অফ পেজ, এগুলো তো ধরেন একটু অন্য মিক্সার আছে। আর টেকনিক্যাল এসে তো যে ওয়েবসাইটের কথাবার্তাই বলেন। অন পেজ অফ পেজ মিক্সার বলতে লিংক বিল্ডিং সে করলাম না, মানে সে রয়েছে বিভিন্ন জায়গায়। এটা তো অফ পেজ এসইও না করতেছেন। হ্যাঁ, এটা তো ওয়েবসাইটেরই লিংক বিল্ড করতেছেন। নাকি তাই করলাম, তাও তো ধরেন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিডিয়া এগুলোর তো মিক্সচার টিক্সচার ছিল। ওই সোশ্যাল মিডিয়াতে লিংক বিল্ডিং করতেছিলেন
না কিছু না, আপনার ওয়েবসাইটে। তো এটা সমস্যা। আজকে আমি আর একটা জিনিসের জাস্ট ধারণা দেব, এই জিনিস নিয়ে অবশ্যই খাতা কলম রাখবেন। আর এই জিনিসের ধারণাটা জাস্ট সংজ্ঞাগুলো আমি হয়তো মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের একটা হিউজ ক্লাস আছে, বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের সাথে হিউজই আছে, কারণ কিওয়ার্ডই হচ্ছে এসইওর মেইন জিনিস। আজকে জাস্ট বেসিক কনসেপ্ট দেব, কয়েকটা কিওয়ার্ডকে কি বলে আর ওই কিওয়ার্ড দিয়ে কেমনে কি করে, বা ওই কিওয়ার্ড গুলা কেমনে বেসিক ধারণাগুলা দেব, এগুলাকে মনে রাখবেন। হ্যাঁ, জাস্ট খালি সংজ্ঞা। আচ্ছা ভাই একটু ধীরে বলবেন। ওকে, কিওয়ার্ড আমি হয়তো আপনাদেরকে উল্লেখ করছি, আমার পার্সপেক্টিভে কিওয়ার্ডকে দুই ভাগে ভাগ করছিলাম ইউটিউব মার্কেটিং করানোর সময়। হ্যাঁ, সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, মনে আছে? জি। আচ্ছা, শর্ট টেল কিওয়ার্ডকে অনেক সময় প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডকেই হেড কিওয়ার্ড বলে। হ্যাঁ, সো শর্ট টেল কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড প্রথম আলোচনার বিষয়। এই কিওয়ার্ড গুলা কি? এইগুলা হচ্ছে ম্যাক্সিমাম একটা থেকে দুইটা ওয়ার্ড নিয়ে আসলে গঠিত হয় এই শর্ট টেল কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড। আর হেড কিওয়ার্ড দিয়ে আমরা কখনোই এসইও করতে পারবো না। হেড কিওয়ার্ড গুলা কি? গুগলে ধরেন কেউ সার্চ দিল মানি, কেউ সার্চ দিল ফ্যাশন, কেউ সার্চ দিল ব্লগিং, বা কেউ সার্চ দিল গিফট আইডিয়া, কেউ সার্চ দিল মার্কেটিং। এইগুলার কোনো ইন্টেনশন ক্লিয়ার না। একজন ধরেন গুগলে সার্চ দিল মার্কেটিং লিখে, এখন সে কি চাচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন? সে মার্কেটিং কি চাচ্ছে? অর্গানিক মার্কেটিং চাচ্ছে না ডিজিটাল মার্কেটিং চাচ্ছে, না সে ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিনতে চাচ্ছে, নাকি সে মার্কেটিং করতে চাচ্ছে, না সে তার এজেন্সি আছে মার্কেটিং এজেন্সি সেটা দিতে চাচ্ছে। সো তার কিন্তু ইন্টেনশন বা তার কিন্তু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার না। আর এই সব কিওয়ার্ড দিয়ে যেগুলো হেড বা শর্ট টেল কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলা দিয়ে কিন্তু আমরা কখনোই আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারবো না। আমি আবার বলতেছি, কখনোই পারবো না। কারণ কি? দেখেন, মানি কেউ যদি সার্চ দেয় যে মানে কখনোই করাইতে পারবো না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে হাই কম্পিটিশনের কিওয়ার্ড। হ্যাঁ, যেমন কেউ সার্চ দিল শুধুমাত্র ফ্যাশন দিয়ে, এখন কোন দেশের কেমন কি কোনো কিছু মানে লাখ লাখ কোটি কোটি ফ্যাশনের মধ্যে থেকে কোন ফ্যাশন গুলো মানে এগুলো র্যাঙ্কিং করানো কতটা টাফ বুঝতে পারতেছেন? কেউ সার্চ দিল ব্লগিং নিয়ে, কোটি কোটি ব্লগিং সাইট আছে, কোটি কোটি কি শো করাবে তার সামনে। কেউ সার্চ দিল মার্কেটিং নিয়ে। সো এগুলা কিন্তু করা অনেক টাফ এগুলা দিয়ে র্যাঙ্ক করানো। সো হেড কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো সো টাফ মেইন পেজে। আচ্ছা, আমি তো উদাহরণ দিলাম কয়েকটা, ঠিক আছে? ওকে, তারপরে আসেন হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে এগুলা তিনটার বেশি কিওয়ার্ড নিয়ে গঠিত। এগুলা সার্চ দিলে পরে এগুলা ইন্টেনশন ক্লিয়ার, যে সার্চ দিচ্ছে সে কি চাচ্ছে আমরা বুঝতে পারি, ঠিক আছে? যেমন ধরেন কেউ চাচ্ছে বেস্ট ফর ব্লগিং, সো এটা টেল কিওয়ার্ড। তারপরে বা বেস্ট রানিং শুজ ফর ম্যান, এগুলো দিয়ে বুঝতে পারতেছে সে মানুষের জন্য একটা বেস্ট মানে দৌড়ানোর জুতা খুঁজতেছে, তাই তো? সো এইগুলা দিয়ে এই শর্ট মানে লং টেল কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের র্যাঙ্কিং করানোটা ইজি। এদের কম্পিটিশনও কম থাকে কারণ এদের সংখ্যায় অনেক বেশি থাকে। আমি কি বলতেছি বুঝতে পারতেছেন তো? এগুলা কিন্তু একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করেন, খুব সহজ জিনিস, কিন্তু এগুলার উপরে সবকিছু ডিপেন্ড করে। আর কারো কোশ্চেন থাকলে পরে কোশ্চেন করতে পারে। না ভাইয়া নাই আপাতত। তো আমরা প্রথমে কিওয়ার্ডকে দুইটা ভাগ করে আমি বলছি যে আপনাদের হেড কিওয়ার্ড যেটা বা শর্ট টেল কিওয়ার্ড যেটা এটাকে মোটামুটি বাদ দিয়ে দেন। সো আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে এখন সামনে আগাবো। লং টেল কিওয়ার্ড দিয়েই আমরা হচ্ছে আসলে এসইও এর কাজগুলা বা কি বলে এটাকে কিওয়ার্ড রিসার্চ। জি সামিল ভাই বলেন।
হুম। আচ্ছা, সেটা নিয়ে আমরা লং টেলের মধ্যে চলে যাচ্ছি, সেটা নিয়ে আসতেছি। একটু বোঝেন এই 7টা কিওয়ার্ড। আচ্ছা, 7 ধরনের কিওয়ার্ড সম্পর্কে আজকে আইডিয়া দেবো। এই 7 ধরনের কিওয়ার্ড শেষ হওয়ার পরে সকল ধরনের কোশ্চেন আছে করুন আমাকে, হ্যাঁ? তাহলে মাথায় রাখেন আপনার কোশ্চেনটা। ওকে, এবার হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা সামনে আগাবো। হ্যাঁ, লং টেলের প্রথম হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। নাম মনে রাখেন, ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ডের গুগলে ইনপুট করা মানেই সে আমরা খুব স্পষ্ট বুঝতে পারতেছি যে ইনপুট করছে তার দরকার ইনফরমেশন। যেমন ধরেন আমি এক্সাম্পল দিলে বুঝবেন, যেমন COVID-19 নিউজ, তারপরে সেলিব্রিটি অর পেজ ইনফো, তারপরে হাউ টু সলভ পাজল। এইগুলা দিয়ে কিন্তু এইগুলা দিয়ে যাচ্ছে সে ওয়েবসাইট থেকে ইনফরমেশন বা গুগল থেকে ইনফরমেশন চায়, সে কিন্তু কোনো কিছু পারচেজ বা কোনো কিছু করবে না। সো এই রিলেটেড কিওয়ার্ড গুলাকে আমরা সেট করব কোথায় বলেন তো? আমাদের ব্লগিং বা ইনফরমেটিভ কোনো ওয়েবসাইট থাকলে সেখানে কিন্তু এই রিলেটেড কিওয়ার্ড গুলো সেট করব। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে এই কিওয়ার্ড গুলাতে কিন্তু খুব ভালো ব্লগিং বা যে কোনো যে ওয়েবসাইট গুলো আপনাদের মনিটাইজেশন বা অ্যাডসেন্স এর করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো করবেন। ই কমার্সের জন্য কিন্তু ইনফরমেটিভ ই কমার্স বা অ্যাফিলিয়েট এগুলোর জন্য কিন্তু ইনফরমেটিভ কিওয়ার্ড না। আর এই কিওয়ার্ড গুলা দিয়ে আসলে আমরা টার্গেটিং করব ইন ফিউচারে। আর এরা মূলত চাচ্ছে ইনফরমেশন, বুঝতে পারতেছেন? ঠিক আছে, ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড গেল, মানে ইন্টেনশন যে ইনফরমেশন সেটা কিওয়ার্ড দেখে বুঝতে পারছি। আর এই কিওয়ার্ড গুলো অবশ্যই আমরা বলতেছি ব্লগ এবং ওয়েবসাইট যেগুলো রিলেটেড ওয়েবসাইট, ইনফরমেটিভ ওয়েবসাইট, সেগুলোতে এই কিওয়ার্ড টার্গেট করব। তারপরে দেখেন যে আছে সেটা হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। এই জিনিসটা ইম্পর্টেন্ট। নেভিগেশনাল, এটা সার্চ ভলিউম ভালো দেয়, কিন্তু এই লং টেলের মধ্যে এই কিওয়ার্ড গুলাকে আমরা টোটালি বাদ দিয়ে দেবো। নেভিগেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড, হ্যাঁ, সেটা কি আপনাদেরকে বোঝাই। সেটা হচ্ছে ধরেন আমরা ফেসবুকে ঢুকবো, হ্যাঁ, তো আমরা কিন্তু ডাইরেক্ট www.facebook.com লিখে ঢুকি না। আমরা কি করি? ফেসবুক লিখে গুগলে সার্চ দেই, গুগলে যখন ফেসবুকের ইউআরএলটা আসে তখন সেটাতে ঢুকে যাই। সেম ভাবে ধরেন অ্যামাজন লিখে গুগলে সার্চ দেই, বা যেমন দেখবেন অ্যামাজনের খুঁজতেছি হেডফোন, তো অ্যামাজন হেডফোন লিখে গুগলে সার্চ দেই, ডাইরেক্ট অ্যামাজন হেডফোনের সেকশনে চলে যাই। এই ক্ষেত্রে আমরা টার্গেট করব না কেন? কারণ হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ড সার্চ দিলে আগে থেকে যে সার্চ দিচ্ছে সে তার ওয়েবসাইট জানে। সো আপনি যত টার্গেটই করেন না কেন, আপনার এই কিওয়ার্ড টার্গেট করলে আপনার ওয়েবসাইটে তারা ঢুকবে না। তারা কি, তার যে ওয়েবসাইটে জানে সেই ওয়েবসাইট দেখেই সেই ওয়েবসাইটে ঢুকে যাবে। বুঝতে পারতেছেন কি বলতেছি? এইগুলো হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, এগুলোকে টার্গেট করব না আমরা। ওকে, তাহলে এইটা বুঝি নাই, কি বলেন ঠিক করে? নেভিগেশনাল কিওয়ার্ড, ইন্টেল কিওয়ার্ড। আচ্ছা, জি ভাই কে বলেন? তানভীর ভাই বুঝলাম তো নেভিগেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড কি? নেভিগেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে যেমন ফেসবুক লিখে আমরা যখন সার্চ দিই গুগলে, তখন ফেসবুকে ইউআরএল চলে আসছে, তো ইউআরএল এ ক্লিক করে আমরা ঢুকে যাই। অথবা হচ্ছে অ্যামাজনের হেডফোন কিনবো, তখন হচ্ছে অ্যামাজন হেডফোন লিখে সার্চ দিই। এটা তো সব ক্ষেত্রে গুগলে যা কিছু লিখে সার্চ দেই না কেন, গুগল অটোমেটিক্যালি ওই যে http অথবা যে www অটোমেটিক্যালি। হ্যাঁ, কিন্তু এখন এইসব কিওয়ার্ড যদি আমরা ইউজ করি তাহলে আগে থেকে যেসব ফেমাস ওয়েবসাইট আছে বা যেগুলো নিজস্ব ওয়েবসাইট আছে সেগুলোতে যাবে। এখন এখানে নতুন কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করার কোনো সম্ভাবনা নাই, মানে আগে থেকে যেগুলো প্রতিষ্ঠিত ওয়েবসাইট সেগুলোতেই চলে যাবে আর কি। কারণ ইউজার জানেই আসলে ওয়েবসাইট কোনটা, ইউজার আগে থেকে ইনফরমেশন। নতুন করে ওয়েবসাইট দাঁড় করাতে হলে এসব কিওয়ার্ড ইউজ করা যাবে না। সামিল ভাই, আপনার কোশ্চেনের অ্যানসার পাইছেন? বুঝতেছি না।
আচ্ছা, আপনি হোক তারপরে করেন, মানে কিওয়ার্ড গুলা শেষ হোক। তারপরে হচ্ছে 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড। এই পর্যায়ে একটা লোক আসলে কিনতে আসে না, কিন্তু সে কম্প্যারিজনে আসে, সে দেখতে আসে, সে ইসে আসে। যেমন ধরেন বেস্ট ওয়েব হোস্টিং সাইট সে সার্চ দিল, হ্যাঁ, তারপরে হচ্ছে নেক্সট রিভিউজ অফ শর্ট লিস্টিং ডোমেইন বা বেস্ট ডোমেইন সাইটস, মানে এইগুলা দিয়ে সাইট দিল। এগুলা সাধারণত মডিফায়ার থাকে, মানে কিওয়ার্ডের প্রথমে যেটা মডিফায়ার থাকে, কিওয়ার্ডের প্রথম অক্ষরটা বলে মডিফায়ার লং টেলের, সেটা থাকে সাধারণত বেস্ট, টপ, রেটিং, রিভিউজ, কম্প্যারিজন। এইটা যে তারা আসলে এই পর্যায়ে হচ্ছে তারা কিনবে, কিন্তু তারা কি করতেছে, রিসার্চ করতেছে। তারা কিনবে কিন্তু কি করতেছে বলেন তো, রিসার্চ করতেছে। তারা বিভিন্ন কিছু রিসার্চ করবে বেস দিয়ে, টপ দিয়ে। সো এই কিওয়ার্ড গুলাকে কিন্তু আমরা নিব অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং, বা যখন হচ্ছে রেগুলার পোস্ট ক্রিয়েট করব, এগুলো কিন্তু ভালো কিওয়ার্ড। এগুলা দেখবো যে টপ, বেস্ট, এগুলা ভালো কিওয়ার্ড। এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা ই কমার্সের যারা আমরা করব, তারা এগুলাকে নেবো। প্লাস ব্লগিং সাইট গুলাতেও এগুলা নেব। সো এগুলা যেমন ধরেন আপনার রিভিউ রিলেটেড ব্লগ থাকতো, সো এই যে বেস্ট, টপ, তারপরে হচ্ছে রেটিং, রিভিউ, কম্প্যারিজন, এগুলা কিন্তু খুব ভালো। আর এগুলা হচ্ছে তারা আসেই হচ্ছে বেস্ট কোয়ালিটি আর হচ্ছে প্রাইস, মানে প্রাইস কম্প্যারিজনের জন্য এগুলা সার্চ দেয়। সেগুলো হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড বলে। হ্যাঁ, জাস্ট খালি আপনার ধারণা নেন, এগুলা পরবর্তীতে আরো ডেসক্রিপশনে আসবে, সো ধারণা নেন। তারপরে 4 নাম্বারটা হচ্ছে লং টেলের মধ্যে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট কিওয়ার্ড এটা হচ্ছে ডিরেক্ট এখন সে কিনতে আসছে, মানে তার লক্ষ্যই এখন সেটা কেনা। সো এইটা কিন্তু আমরা অবশ্যই আমাদের মানে খুব ভালোভাবে টার্গেট করব। এই ধরনের কিওয়ার্ড কি, যেমন ধরেন বুক হোটেল, তারপরে হচ্ছে বুক ফ্লাইট, তারপরে হচ্ছে জয়েন অনলাইন ক্লাস, তারপরে হচ্ছে বাইং অনলাইন কোর্স, মানে এই যে মানে ডিরেক্ট ট্রানজেকশনে চলে আসছে। মানে তার কমার্শিয়াল কিওয়ার্ড, এই ট্রানজেকশন কিওয়ার্ড দিয়ে বেশিরভাগ লোকই কি করে, তারা পারচেস করে, প্রোডাক্ট পারচেস করে। হ্যাঁ, সো এইটাও আমরা করব আমাদের অ্যাফিলিয়েট বা ইসের জন্য, এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড গুলা আমরা ইউজ করব। আর লাস্ট হচ্ছে লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড। লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে মানুষজন যে কিওয়ার্ড দিয়ে লোকাল ইনফরমেশন গুলা জানতে চায়। যেমন ধরেন সাপোজ কেউ দিল যে বেস্ট, যেমন ধরো শু শপ ইন গোপালগঞ্জ, তারপরে হোটেলস ইন গোপালগঞ্জ, তারপর হচ্ছে কেক শপ ইন গোপালগঞ্জ ধরেন। তারপরে দেয় না অনেক সময় যে এই যে বিভিন্ন যে গ্যাস স্টেশন নেয়ার মি। সো এগুলো হচ্ছে লোকাল ইন্টেন্ট কিওয়ার্ড। এগুলার লোকজনের লোকাল ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য। এগুলা হচ্ছে কখন লাগবে, যখন লোকাল কোনো বিজনেস আছে আপনার, ঠিক আছে, অনলাইন হোক অফলাইন হোক, লোকাল কোনো বিজনেস আছে, তখন সেই কিওয়ার্ড গুলোকে টার্গেট করলে পরে আমরা মোর সাকসেসফুল হইতে পারবো। ঠিক আছে, তারপরে যেমন ধরেন গোপালগঞ্জে বসে একজন সার্চ দিল অর্ডার কেক অনলাইন এন্ড গেট ডিসকাউন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে এই যে এই ধরনের এগুলো হচ্ছে লোকাল ইন্টেন্ট ওয়ালা কিওয়ার্ড বলে। এগুলা কিন্তু লোকাল বিজনেস অনেক প্রফিটেবল। সো কিওয়ার্ডের এই মোটামুটি এগুলা ছিল কিওয়ার্ড গুলোর নাম, আর এইগুলা বেসিক ছিল। এবার যার যে কোশ্চেন আছে করেন। সব কি ঘুমায়? না না, ঘুমায় না ভাই। বলেন। আচ্ছা শোনেন সামিল ভাই, আমি আগে একটা জিনিস ক্লিয়ার করি। ইউটিউবের বিষয়টা আলাদা, আর গুগলের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর এসইওটা আলাদা জিনিস। দুইটার ভেতর কিন্তু একটু পার্থক্য আছে, মানে খুব পার্থক্য না, একটু পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ডের ক্ষেত্রেও একটু পার্থক্য আছে। কিওয়ার্ডের ক্ষেত্রেও একটু কিন্তু পার্থক্য আছে।
হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি। শোনেন, সাধারণত কিওয়ার্ড বা ট্যাগ আমরা কোনো সময় দেখা যায় যে আমরা স্পেস ইউজ করতে পারি না। হ্যাঁ, তখন আমরা যদি একসাথে স্পেস লং টেল কিওয়ার্ড গুলাকে একসাথে লিখে দিই, সো সেটা অটোমেটিক্যালি স্পেসের কাজ করে যায়, এক্ষেত্রে প্রবলেম হয় না। সামিল ভাই কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আন্ডারস্কোর ইউজ করলে সমস্যা হইতে পারে। এটার যদিও এসইও আমি আগে থেকে বলছি যে এসইও কোন অ্যালগরিদম ফলো করে এটা বলা সম্ভব না, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আন্ডারস্কোর ইউজ করলে সমস্যা হবে, কারণ আন্ডারস্কোরে অনেক সময় অনেকেই এই জিনিসগুলা করতে পারে না, বুঝতে পারে না, বা গুগলের অ্যালগরিদম অনেক সময় বা ইউটিউবের অ্যালগরিদম অনেক সময় বুঝতে পারে না। হ্যাঁ, আমার মনে হয় আন্ডারস্কোর ইউজ না করে একসাথে লেখাই বেটার। আর কারো কোনো কোশ্চেন নেই? টেকনিক্যাল এসইও কিওয়ার্ড নিয়ে লেখছেন তো সবাই সবগুলা পয়েন্ট? লিখছিলাম তো। আচ্ছা, টেকনিক্যাল এসইওটা একটু সহজ কথায় বলবেন সংজ্ঞাটা? টেকনিক্যাল এসইও ভাই আমি তো ডেফিনেশন মুখস্থ করি না ভাই, না মানে ভাইয়া শোনেন, আমরা যে ধরেন অন পেজ এসইও যেটা ছিল সেটা এক কথা কি বলছি যে যে কোনো ওয়েবসাইটকে ধরেন র্যাঙ্ক করলে পারে র্যাঙ্ক করব, এখন তার মধ্যে ঢুকে যেসব কাজকর্ম করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও ছিল। তারপর ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলা করবেন মানে হ্যাঁ ওইখানে যে কাজগুলো করা হয়। তারপর অফ পেজ এসইও ছিল কি, সেটা হচ্ছে লিংক বিল্ডিং ছিল, অর্থাৎ ওয়েবসাইটের ধরেন যে ল্যান্ডিং পেজটা ওইটা নিয়ে আমরা অন্য কোথাও যাই কাজ করব, এটা অফ পেজ এসইও ছিল এক কথা বললাম। এখন অফ পেজ এসইও আর আরেকটু ক্লিয়ার করি, লিংক বিল্ডিং এ শুধুমাত্র অফ পেজ এসইও না, আরো অফ পেজ এসইও আছে। যেমন একটা एग्जांपल দিতে পারি, বর্তমানে ইউটিউবের ক্ষেত্রে যে একজন আরেকজনের শাউট দেয় বা একজন আরেকজনের নাম উল্লেখ করে, সাবস্ক্রাইবার যা সাবস্ক্রাইব করে ছোট ভাই ভিডিও বানায়, সো এগুলো কিন্তু এক ধরনের অফ পেজ এসইও বা ওর ভিডিওতে দেয়। আবার ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখা যায় যে আপনি একটা বা কোনো ইসে, সো সেটা ডেড লিঙ্ক হয়ে গেছে, সো এই ডেড লিঙ্ক যাতে না থাকে। তারপরে হচ্ছে 404 ইরর যাতে না থাকে, আমার কোনো আগে পোস্ট ছিল সে পোস্টটা ডিলিট করে দিছে, ওই পেজটা থেকে গেলে পরে 404 আসে, ওগুলো ব্যাকলিঙ্ক করা, সো এগুলো যাতে বেশি না থাকে। সো তারপরে হচ্ছে আপনার তো ভাই বাংলায় বললে তো এক কথায় দাঁড়ায় এরকম যে ওয়েবসাইটের কারিগরি দিকগুলো মানে কন্টেন্ট বাদে কারিগরি দিকগুলো ডেভেলপমেন্টের মাধ্যমে বা উন্নত করার মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও রিলেটেড যে সুযোগগুলো পাওয়া যায় সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আচ্ছা, টেকনিক্যাল এসইও আরো আমি দেখাবো ডেড লিঙ্ক কিভাবে চেক করে বাদ দেবো, 404 কিভাবে কি করবো, এগুলা আরেকদিন আরেকটু দেখাবো না। হ্যাঁ, সো তারপরে যে এসইও রিলেটেড ম্যাক্সিমাম কাজটা আমাদের ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে না? জি, একজন বলেন। আমি হলো এবার চুপ হয়ে গেল কেন? বলছিলাম কি যে ভাই ওই করা যে এসইওর ম্যাক্সিমাম কাজটা দিতে হলে ভাই ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে কি বেশি পাবো, মানে যদি এটা